for festival bonus and one performance bonus each equivalent to 1 month basic salary. তাহলে আমরা এখানে যেটা দেখছি, প্রথম বেসিক স্যালারি আসবে 12,000 ইন্টু 12, দেন ডিয়ারনেস অ্যালাউন্স আসবে 1,44,000-এর 20%। বোনাস আসবে তিনটা, দুটো ফেস্টিভ্যাল বোনাস, একটা পারফরমেন্স বোনাস, তার মানে বোনাস আসবে 36,000। মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 1,000 পার মান্থ, তার মানে অ্যানুয়ালি হচ্ছে 12,000। কনভেন্স অ্যালাউন্স হচ্ছে মান্থলি 2,000, দ্যাট মিনস অ্যানুয়ালি 24,000। দেন বলা হচ্ছে হি হ্যাজ বিন প্রোভাইডেড উইথ আ কার বোথ ফর অফিসিয়াল অ্যান্ড পার্সোনাল অফিস অফ 1500 সিসি। সো ওনাকে একটা ফুল টাইম কার্ড দেওয়া হবে। এখানে একটু বলে রাখি, যদি অফিসিয়াল ইউজের জন্য শুধুমাত্র কার্ড দেওয়া হয় তাহলে সেটার জন্য কোনো স্যালারি বেনিফিট আমরা অ্যাড করব না। বাট পার্সোনাল ইউজ এবং অফিসিয়াল ইউজ কিংবা ডেডিকেটেডলি পার্সোনাল ইউজের জন্য যদি কোনো ফুল টাইম কার্ড দেওয়া হয় তার জন্য স্যালারি বেনিফিট অ্যাড করতে হবে। আর আমরা যেটা জানি যে ফুল টাইম কারের জন্য স্যালারি বেনিফিট আমরা কতখানি ধরবো, 1500 সিসি পর্যন্ত গাড়ির জন্য হচ্ছে আপনার মানে সরি ওটা কত 2000 সিসি পর্যন্ত গাড়ির জন্য হচ্ছে মান্থলি 10,000 করে, অ্যানুয়ালি 1,20,000 এবং 2000 না হ্যাঁ 2500 সিসি, সরি মাই মিস্টেক, আমি ভুল বলছি। 2500 সিসি পর্যন্ত গাড়ির জন্য মান্থলি 10,000 করে, আপনার 12 মাসে হচ্ছে 1,20,000। আর গাড়ি যদি 2500 সিসি কিংবা তার বেশি হয় তাহলে আপনার মান্থলি কত করে যাবে, 25,000 টাকা করে। আপনার 12 মাসে হবে এটা অ্যারাউন্ড 3 লাখ টাকা। সো যদি ফুল টাইম কার্ড দেওয়া হয় পার্সোনাল এবং অফিসিয়াল ইউজ কিংবা শুধুমাত্র অফিসিয়াল ইউজ, তাহলে সিসির উপর বেসিস করে আমরা পার কুইজিট বেনিফিটটা অ্যাড করবো, যেটা আমরা বলছিলাম 2500 সিসি কম হলে অ্যানুয়ালি আপনার 1,20,000, 2500 সিসির বেশি হলে অ্যানুয়ালি 3 লাখ টাকা আমরা অ্যাড করবো। আর এখানে খেয়াল রাখবেন, যদি উনি পুরো 1 বছর এমপ্লয়েড না থেকে উনি 6 মাস কিংবা 7 মাসের জন্য এমপ্লয়েড হয় তাহলে কিন্তু আমরা প্রপোর্শনেটলি এই বেনিফিটটা অ্যাড করব। তো 2500 সিসি কম হলে 7 মাস যদি উনি চাকরি করেন তাহলে হবে আপনার 70,000 টাকা। আর যদি উনি লেটসে নভেম্বর মাসের 1 তারিখে জয়েন করেন এবং ওনাকে যদি 2500 সিসির একটা ফুল টাইম কার্ড দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা 2500 ইন্টু 7, দ্যাট মিনস হচ্ছে আপনার 1,75,000 টাকা আপনার স্যালারি বেনিফিট হিসেবে অ্যাড করবো। দেন যেটা বলা হচ্ছে হি হ্যাজ অলসো বিন প্রোভাইডেড উইথ এ ফার্নিশড হাউস ফর হুইচ হি পেজ 20% অফ হিজ বেসিক স্যালারি। সো এই এমপ্লয়ি জসিমউদ্দিনকে একটা ফুল কি দেওয়া হচ্ছে, ফ্রি অ্যাকোমোডেশন দেওয়া হচ্ছে। তো আমাদের এই যে নতুন আইন, এখানে বলা হচ্ছে কাউকে যদি কোনো ফ্রি অ্যাকোমোডেশন দেওয়া হয়, ওই অ্যাকোমোডেশনের যে অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু সেটা স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে। আর যদি এমপ্লয়ি ওনার এই ফ্রি অ্যাকোমোডেশনের এগেনস্টে কোনো কনসেশন পেমেন্ট করে তাহলে সেটা অ্যানুয়াল রেন্টাল ভ্যালু থেকে ডিডাক্ট করতে হবে। এখানে যেটা বলা হচ্ছে যে ওনাকে যে ফুল ফার্নিশ ফ্ল্যাট দেওয়া হচ্ছে এটার অ্যানুয়াল রেন্টাল ভ্যালু হচ্ছে 60,000, আর উনি এটার এগেনস্টে বেসিকের 20%, দ্যাট মিনস প্রতি মাসে কত 12,000-এর 20% কত আসবে, 2,400 টাকা করে উনি দিচ্ছে। তাহলে 60,000 থেকে আমরা বাদ দিব 2,400 ইন্টু 12, যেটা আসবে সেটাই আমরা বাদ দিব। কিসের জন্য? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের জন্য। তারপরে বলা হচ্ছে হি অ্যান্ড হিজ এমপ্লয়ার কন্ট্রিবিউটস 10% অফ হিজ বেসিক স্যালারি টু আ রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। সো আমরা যেটা জানি যে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু স্যালারি বেনিফিটের সাথে অ্যাড হবে, আর এমপ্লয়ির যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু কোনো এডিশনাল কিনা salary income না, rather than this is an investment or deduction from the salary. বাট এই এমপ্লয়ির যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট হিসাবে ট্রিট হবে। এমপ্লয়ি এবং এমপ্লয়ার দুজনেরই প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউশনটা স্যালারি ইনকাম হিসাবে ট্রিট হবে। বাট যখন স্যালারি ট্যাক্স কম্পিটিশন করবো আমরা শুধুমাত্র এমপ্লয়ারের কন্ট্রিবিউশনটা স্যালারি বেনিফিটের সাথে অ্যাড করবো। এরপরে বলা হচ্ছে হিজ ইন্টারেস্ট ফর দি ইয়ার অন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড at the rate of 13% was টাকা 1,300। ওনার রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট পাচ্ছেন 1,300 টাকা। আমরা যেটা জানি যে সেকেন্ড শিডিউল অনুযায়ী রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে
এক্সামটেড ইন্টারেস্টটা হবে বেসিক স্যালারির 33%। সো যেটা ওনার যে অ্যালাউয়েবল ইন্টারেস্ট, আই মিন ইন্টারেস্ট ইনকাম ফ্রম রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল ইন্টারেস্ট ইনকাম থেকে বেশি। তার মানে যেই টাকাটা উনি পাচ্ছেন 1300 পুরোটাই এক্সামটেড হবে। তারপরে বলা হচ্ছে হি অলসো রিসিভ টাকা 27,600 অ্যাজ এরিয়া স্যালারি অফ দি লাস্ট ইয়ার ফর হুইচ নো ট্যাক্স হ্যাজ বিন চার্জড আর্লিয়ার। এটা একটু মনে রাখবেন। সো এরিয়া স্যালারি যদি এই বছরে উনি রিসিভ করেন এবং এই এরিয়া স্যালারি যদি প্রিভিয়াস ইয়ারের ট্যাক্স কম্পিটিশনের সময় দেখানো হয়, তাহলে এটা কিন্তু আর এই মানে আমরা যে অর্থ বছরের জন্য ট্যাক্স কম্পিটিশন করছি সে অর্থ বছরে আসবে না। বাট এরিয়া স্যালারি যদি পূর্ববর্তী বছরে স্যালারি ইনকামের সাথে অ্যাড করা না হয়, হ্যাঁ, পরবর্তী বছর যখন এটা রিসিভ করা হবে তখন এই এরিয়া স্যালারিটা রেগুলার স্যালারি বেনিফিটের সাথে অ্যাড করা হবে। তো এই ক্ষেত্রে উনার কেজে, জসিমউদ্দিনের কেজে, যেহেতু পূর্ববর্তী বছরের 27,600 টাকা এরিয়া স্যালারি ট্যাক্স কম্পিটিশনে কনসিডার করা হয়নি, এবছর যেহেতু উনি টাকাটা রিসিভ করেছেন, উনার এই বছরের স্যালারি বেনিফিটের সাথে এরিয়া স্যালারিটা অ্যাড করে দেওয়া হবে। সো মোটামুটি এই আইটেমগুলি উনার সেকশন 32 ইনকাম ফ্রম স্যালারির সাথে আমরা অ্যাড করব। আর পূর্বে যেমন আমরা আলাদা আলাদা করে এক্সামশন ক্লেম করতাম, নতুন আইনে কিন্তু আলাদা করে এক্সামশন করার সুযোগ নেই। আমাদেরকে গ্রস স্যালারি 1/3 অথবা অ্যানুয়ালি 4,50,000, হুইচ এভার ইজ লোয়ার, এই দুটোর মধ্যে থেকে যেটা লোয়ার হবে সেটা আমরা এক্সামটেড স্যালারি হিসেবে ক্লেম করব। সো কারো ইনকাম ফ্রম স্যালারি নিয়ে কোনো কোয়েরি আছে? আপনাদের কারো কোনো কোশ্চেন আছে ইনকাম ফ্রম স্যালারি নিয়ে? ওকে, আচ্ছা, আরেকটা জিনিস বলি, আপনি যদি একই অর্থ বছরে দুটো অর্গানাইজেশনে আপনি এমপ্লয়েড থাকেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো আগে যেহেতু দুটো অর্গানাইজেশনে আপনি এমপ্লয়েড হলে আমরা এটা আলাদা আলাদা ভাবে কনসিডার করতাম। কারণ হচ্ছে এক্সামশন গুলি আলাদা ছিল, বেসিকের ওই হাউস রেন্ট, মেডিকেল কিংবা কনভেন্সের ক্ষেত্রে আলাদা আলাদা এক্সামশন ছিল। নতুন আইনে কিন্তু সেটার আর প্রয়োজন নেই। আপনি যেটা করতে পারেন, দুই অর্গানাইজেশনের টোটাল যে স্যালারি বেনিফিট সেটাকে একসাথ করে গ্রস স্যালারি বের করে টোটাল এই গ্রস স্যালারির এগেনস্টে 1/3 অথবা 4.5 লাখ, দুটোর মধ্যে থেকে যেটা লোয়ার হবে সেটাই আপনি এক্সামটেড হিসেবে ক্লেম করতে পারেন। ঠিক আছে? আর এখানে সেপারেটলি দুই অর্গানাইজেশন দেখানোর দরকার নেই, একবারে দুইটা অর্গানাইজেশনের টোটাল স্যালারি আপনি একসাথ করে দিবেন স্যালারি বেনিফিট করে। আর যেটা আমি বলেছি, যদি দেখেন যে উনি পুরো বছরে এমপ্লয়েড না থেকে প্রপোর্শনেটলি এমপ্লয়েড ছিল, সেই ক্ষেত্রে স্পেসিফিকলি যেটা আমি বলছিলাম যে কার অ্যালাউন্স এর কথা, ফুল টাইম কার অ্যালাউন্সটা আপনি প্রপোর্শনেটলি নিবেন। ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে আমি আসি নেক্সট আইটেম। নেক্সট আইটেম হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, কোনো ইন্টারেস্ট ইনকাম যদি আমরা নেট অ্যামাউন্ট রিসিভ করি, এটাকে আমাদের গ্রস আপ করে নিতে হবে। সো প্রথম এখানে আছে ভ্যালু অফ 10% ট্যাক্স এক্সামটেড গভর্নমেন্ট সিকিউরিটিজ টাকা 30,000। তাহলে ট্যাক্স এক্সামটেড গভর্নমেন্ট সিকিউরিটি যদি হয় 30,000, ইন্টারেস্ট ইনকাম কত হবে? হাউ মাচ উইল বি দি ইন্টারেস্ট ইনকাম? লুক, এটা এক্সামটেড, কিন্তু আমরা যখন কম্পিটিশন করবো আমাদের দেখাতে হবে, আমাদের প্রথমে দেখাতে হবে ইনকাম এত লেস ফুললি এক্সামটেড। ঠিক আছে? আপনি শো করতে হবে, কারণ আমরা যখন ট্যাক্সের রিটার্ন ফাইল করি আমাদের প্রথম দেখাতে হয় ট্যাক্সেবল ইনকাম কত এবং এক্সামটেড ইনকাম কত। আপনি কম্পিটিশনে যদি এক্সামটেড ইনকাম না রাখেন, এটা মিস হওয়ার পসিবিলিটি থাকবে। বোঝা যাচ্ছে? সো আপনি কিন্তু আপনার টোটাল ইনকামটাই দেখাতে হবে। একবার আপনি লিখবেন এটা হচ্ছে আমার ইনকাম, দেন এখান থেকে বাদ দিয়ে দিবেন ফুললি এক্সামটেড, ট্যাক্সেবল ইনকামে আসবে না, বাট গ্রস ইনকামে এটা আসবে। মনে থাকবে? ওকে, তো এখানে ইন্টারেস্ট ইনকাম কত? 3,000 এক্সিডেন্ট। সো এখানে ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট ট্যাক্স এক্সামটেড ইন্টারেস্ট অন ট্যাক্স এক্সামটেড গভর্নমেন্ট সিকিউরিটিজ হচ্ছে 3,000, লেস ফুললি এক্সামটেড 3,000। আচ্ছা,
তারপরে হচ্ছে ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ টাকা 6,650। সো গভর্নমেন্ট সিকিউরিটিজ গুলি সাধারণত ট্যাক্সের রেট হয় 5%, এবং যে টাকাটা রিসিভ করা হয়েছে এটা নেট অ্যামাউন্ট। অবশ্যই এখানে আহ, ওরা বলে দেয়নি ক্লিয়ারলি হোয়েদার ইট ইজ আ নেট অ্যামাউন্ট অর গ্রস অ্যামাউন্ট। আমরা ধরে নিব যে দিস ইজ আ নেট অ্যামাউন্ট। সো 5% ট্যাক্স ডিডাক্ট করে আমাদেরকে অ্যামাউন্টটা দিয়েছে। তাহলে এটা গ্রস আপ করতে হবে কিভাবে? এইটা কত পার্সেন্ট পেমেন্ট? 6,695%। তাহলে গ্রস আপ কিভাবে হবে? 6,650 এক্স্যাক্টলি ডিভাইডেড বাই 1 - ট্যাক্স রেট, তার মানে 1 - 0.05, দ্যাট মিনস 0.95। তো 6,650 কে আমরা যদি 0.95 দিয়ে ডিভাইড করি তাহলে অ্যামাউন্ট আসবে অ্যারাউন্ড 7,000 টাকা। তাহলে আমরা লিখবো যে ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ 7,000 টাকা। এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এই যে যে ইন্টারেস্ট ইনকামের এগেনস্টে আউটসোর্সে যে ট্যাক্স গুলি কাটা হচ্ছে এটা হচ্ছে মিনিমাম ট্যাক্সের ইনকাম। এটা কি মিনিমাম ট্যাক্সের ইনকাম? মিনিমাম ট্যাক্স কেন আলাদা করে কনসিডার করতে হবে? মিনিমাম ট্যাক্স কেন আলাদা কনসিডার করতে হবে? না, না, না। আচ্ছা, এটা একটা আছে, আর অন্য কি ইস্যু? অন্য মেজর রিজন কি? অন্য মেজর রিজন কি? মিনিমাম ট্যাক্স কেন গুরুত্বপূর্ণ আমাদের? কারণ মিনিমাম ট্যাক্সের ইনকামের উপর ইনভেস্টমেন্ট রিবেট পাওয়া যাবে না। ঠিক আছে? মিনিমাম ট্যাক্সের ইনকামের উপর ইনভেস্টমেন্ট রিবেট পাওয়া যাবে? পাওয়া যাবে না। সো আপনি যখনই এটা করছেন আপনি কিন্তু এখানে লিখে রাখবেন মিনিমাম ট্যাক্স ইনকাম, লিখবেন যে ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ কোলন দিয়ে লিখবেন মিনিমাম ট্যাক্স ইনকাম। তাহলে পরবর্তীতে যখন ইনভেস্টমেন্ট রিবেট আপনি কম্পিটিশন করবেন আপনার জন্য কাজটা ইজিয়ার হবে। ঠিক আছে? আর এটা আমরা কিসে নিব? এটা নিব আমরা গ্রস অ্যামাউন্ট। ওকে, এরপরে আসি ইন্টারেস্ট অন ডিবেঞ্চার টাকা 14,250। ডিবেঞ্চার গভর্নমেন্ট ডিবেঞ্চারের উপরও ট্যাক্সের রেট হচ্ছে আপনার 5%। তাহলে এটাও আমাদের কি করতে হবে? এটা আমরা গ্রস আপ করবো। এই ডিবেঞ্চারের উপর যে ট্যাক্সটা কাটবে এটা কি ট্যাক্স? মিনিমাম ট্যাক্স। হ্যাঁ, ইন্টারেস্ট ইনকামে যা আছে এটা মিনিমাম ট্যাক্স। সো এখানে গ্রস আপ করলে এটা আসবে 15,000। সো ইন্টারেস্ট অন ডিবেঞ্চার মিনিমাম ট্যাক্স ইনকাম লিখবো আমরা 15,000। আচ্ছা, তারপর আসি ইন্টারেস্ট অন জিরো কুপন বন্ড টাকা 3,000। দিস সিমস, এখানে ইন্টারেস্ট অন জিরো কুপন বন্ড এটা হচ্ছে বেসিক্যালি 6 শিডিউল অনুযায়ী এক্সামটেড ইনকাম। সো আমরা লিখবো ইন্টারেস্ট অন জিরো কুপন বন্ড 3,000 লেস ফুললি এক্সামটেড 3,000, যেটা এক্সামটেড, এখানে কিন্তু ট্যাক্স কাটে নাই। সো এটাকে আর গ্রস আপ করার কোনো প্রয়োজন নাই। বোঝা যাচ্ছে? ওকে, ফাইন। আমি একটু আজানের ব্রেক নেই, আমার এখানে অনেকগুলি আজান হচ্ছে।
আমার এখানে একটা আজান শেষ, আমি একটু শুরু করি। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এই কোশ্চেনটা বেসিক্যালি শিলচরের বই থেকে নেয়া। তো আনফরচুনেটলি কোশ্চেনটা আমি যখন নিয়েছি তখন ওনারা আপডেট করে নাই, যে কারণে আমি কিছু কিছু জায়গায় চেঞ্জ করেছি, বাট সবগুলো আমি করতে পারি। তো আগে আসলে এই যে আমরা যেটা বলছি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এটার একটা মেজর অংশ কিন্তু পূর্বের আইনে আপনার ইনকাম ফ্রম আদার সোর্স হিসাবে ছিল, লাইক ইন্টারেস্ট ইনকাম এবং ডিভিডেন্ড ইনকাম। সো আমরা উপরে যেটা দেখছি ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, এটার বাইরেও কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাসেটের কিছু ইনকাম আছে এইখানে। সো যেখানে দেখা যাচ্ছে যে ইন্টারেস্ট ইনকাম ফ্রম সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, টাকায় 1800। বলেন এটা কি করব? সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারেস্ট ইনকাম 1800 টাকা। এক্সেলেন্ট। কত পার্সেন্ট ট্যাক্স রেট কাটা হয়? 10%। তাহলে 1800 ডিভাইডেড বাই 0.9, এটা আসবে 2000 টাকা। এটা কি ইনকাম, রেগুলার না মিনিমাম ট্যাক্স? মনে রাখবেন যে কয়টা ইন্টারেস্ট ইনকাম আছে, ডিভিডেন্ড ইনকাম আছে, সব কয়টা কিন্তু মিনিমাম ট্যাক্সের ইনকাম। তো সামনে লিখে রাখবো মিনিমাম ট্যাক্সের ইনকাম। দেন ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট টাকা 810। পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারেস্ট ইনকাম হচ্ছে 810 টাকা। এখানেও 8% রেটে ট্যাক্স কাটা হয়। এটা ক্রস আপ করলে এটা আসবে 900 টাকা। আচ্ছা, এটা কি মিনিমাম ট্যাক্স ইনকাম না ডাকঘর সঞ্চয়পত্র? এটা কি মিনিমাম ট্যাক্স না মিনিমাম ফাইনাল ট্যাক্স? না, মিনিমাম ফাইনাল ট্যাক্স। ডাকঘর সঞ্চয়পত্র, পোস্ট অফিস সেভিংস সার্টিফিকেট, রেগুলার ট্যাক্স, মিনিমাম ট্যাক্স, মিনিমাম ফাইনাল ট্যাক্স। না, পোস্ট অফিস সেভিংস সার্টিফিকেটে এটা মিনিমাম ট্যাক্স, এটা ইয়ে না, কি বলে, এটা আপনার মিনিমাম ফাইনাল ট্যাক্স না। বাট বাংলাদেশ সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র যেটা, এগুলি হচ্ছে মিনিমাম ফাইনাল ট্যাক্স। বাট পোস্ট অফিস সেভিংস সার্টিফিকেট এগুলি কি, এটা হচ্ছে আপনার মিনিমাম ট্যাক্স, এটা মনে রাখবেন। সো আমাদের এখানে মিনিমাম ফাইনাল ট্যাক্স আপাতত এখনো নাই। এটা যেটা আছে এটাও মিনিমাম ট্যাক্স, এটাও গ্রস আপ করবো 810 ডিভাইডেড বাই 0.9, মানে 1 - 10%। দেন আসছে ডিভিডেন্ড ফ্রম পাবলিক লিমিটেড কোম্পানি, টাকা 1800। পাবলিক লিমিটেড কোম্পানি থেকে ডিভিডেন্ড ইনকাম হচ্ছে 1800 টাকা। এটা কি হবে? গ্রস আপ কত পার্সেন্ট? 10%। তো এটা করলে আসবে 2000 টাকা। এটা কি মিনিমাম ট্যাক্স, রেগুলার ট্যাক্স, মিনিমাম ফাইনাল ট্যাক্স? মিনিমাম ট্যাক্স। এক্সিলেন্ট। সো এতখানি পর্যন্ত হচ্ছে আমাদের ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এরপরে আসি আমরা আমাদের নেক্সট হেড, দ্যাট ইজ ইনকাম ফ্রম। বলেন। ওটা তো ক্যাপিটাল গেইনের কথা বলছেন মনে হয় আপনি। ও আচ্ছা, হ্যাঁ বলেন বলেন। এটা যেমন জেনারেলি হয় ডিপিএস এর ক্ষেত্রে, হ্যাঁ। সো এইটা নিয়ে একটা আলাদা এসআরও আছে। সো যখন হচ্ছে এসআরও তে বলছে ডিপিএস যখন তুমি রিয়ালাইজ করবা, ওই পিরিয়ডে তুমি ইন্টারেস্ট ইনকাম হিসাবে দেখাও, তার আগ পর্যন্ত আর দেখানোর প্রয়োজন নাই। বাট আপনি সবসময় মনে রাখবেন যে লাইফ টাইমে তো একবার ট্যাক্সেবল দেখাইতে হবে। যদিও আইনে এক্সপ্লিসিটলি মানে ক্লিয়ারলি কিছু বলা নাই, বাট এই রিলেটেড একটা পূর্বের আইনে একটা গাইডলাইন ছিল যে যেই সময়টা রিয়ালাইজ হবে, হ্যাঁ, রিকগনাইজ না, রিয়ালাইজ হবে, ওই পিরিয়ডে আপনি এটাকে ট্যাক্সেবল ইনকাম হিসেবে দেখাবেন। আমরা অনেকেই দেখি যে আমি প্রতি বছর হচ্ছে 60,000 টাকা করে ডিপিএস এ টাকা আমরা জমা রাখছি, যেটার উপর হয়তো আমাদের একটা ইন্টারেস্ট ইনকাম অ্যাক্রু হয়, তাই না? সো এইটা হয়তো 5 বছর পরে ম্যাচিউর হবে, এবং আপনার টোটাল হচ্ছে 5 বছরে লেটসে আপনি 3 লাখ টাকা রেখেছেন, 5 বছরে যখন ম্যাচিউর হবে আপনাকে 4 লাখ টাকা দিবে, তার মানে আপনি ইন্টারেস্ট ইনকাম পাচ্ছেন 1 লাখ টাকা। আপনি আমার কথা বুঝতে পারছেন তো, তাই না? তো 1 লাখ টাকা, সো আপনি এই যে 5 বছর পরে 3 লাখ টাকা, গত 5 বছরে 3 লাখ টাকা জমা রেখে 5 বছর পরে আপনি 4 লাখ টাকা পাচ্ছেন, মানে যে ফিফথ ইয়ারে ইন্টারেস্ট ইনকাম হচ্ছে 1 লাখ।
তো আপনি যদি পূর্ববর্তী বছরগুলিতে ইন্টারেস্ট ইনকাম রিকগনাইজ না করে থাকেন, তাহলে ফিফথ ইয়ারে গিয়ে একবারে ইন্টারেস্ট ইনকাম দেখাবেন আপনি 1 লাখ টাকা, এবং ওইটার এগেনস্টে দেখবেন ট্যাক্স কাটা আছে। হ্যাঁ, ওই ট্যাক্সটা আপনি মিনিমাম ট্যাক্স হিসাবে দেখাবেন, আর এটা আবার আপনার জন্য হবে মিনিমাম ট্যাক্সের ইনকাম। এটা একটা অ্যাপ্রোচ। আর একটা অ্যাপ্রোচ হচ্ছে অনেকগুলি এন্টিটিতে দেখবেন ওরা ডিপিএস এর ইন্টারেস্ট ইনকামও দেয়, আবার সাথে সাথেই ট্যাক্সটা ওরা কি করে অ্যাট সোর্সে ডিডাক্ট করে। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, চাইলে ডিপিএস এর ইন্টারেস্ট ইনকামটা ইনকাম হিসাবে দেখিয়ে ওইটার যে ট্যাক্স ডিডাকশন সেটা ট্যাক্স পেমেন্ট হিসাবেও আপনি দেখাতে পারেন। একবার যদি আপনি প্রতি বছরেরটা প্রতি বছরে দেখিয়ে ফেলেন, তাহলে ম্যাচুরিটিতে গিয়ে আর দেখাতে হবে না। ঠিক আছে? আর যদি আপনি ম্যাচুরিটিতে গিয়ে একবারে দেখান, তাহলে আর ডিউরিং দ্য ইয়ার মানে ওই যে ফার্স্ট থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত আর দেখানোর প্রয়োজন নাই। তবে বেটার হচ্ছে যদি আপনার ডিপিএস অ্যাকাউন্টে আপনি বছর শেষে যে সার্টিফিকেট নিবেন, ওইখানে যদি ওরা ইন্টারেস্ট ইনকামটা আলাদা করে দেখায় এবং ট্যাক্স ডিডাকশনও দেখায়, বেটার হচ্ছে আপনি যে বছরের ইন্টারেস্ট ওই বছরে রেভিনিউ হিসাবে দেখানো, মানে ট্যাক্সেবল ইনকাম হিসাবে দেখানো, আর যে ট্যাক্সটা ওরা ডিডাক্ট করেছে উইথহোল্ড করেছে সেটা আপনি ট্যাক্স পেমেন্ট হিসাবে দেখিয়ে দিতে পারেন। তো লাইফ টাইমে একবার দেখাবেন আর কি। প্রতি বছর বছর ইনকাম হিসেবে দেখাইলে ম্যাচুরিটির সময় গিয়ে দেখাইতে হবে না। আর বছর বছর যদি আপনি এই টাকাটা না দেখেন, তাহলে ম্যাচুরিটিতে গিয়ে যখন আপনি রিয়ালাইজ করবেন তখন দেখাবেন। ক্লিয়ার? ওকে, ফাইন। কামিং টু, জি বলুন। 5 মিনিটে নামাজের ব্রেক হবে না, আমরা 8 মিনিট ব্রেক নেই। 6টা 40, তাহলে ঠিক 6টা 48-এ শুরু করবো। আমার
আমরা শুরু করব। ওকে, ফাইন। সো আর কোনো কোশ্চেন আছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট নিয়ে? ওকে, ফাইন। সো কামিং টু নেক্সট হেড অফ ইনকাম, দ্যাট ইজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এখানে অবশ্য হেড অফ ইনকাম গুলি সিরিয়ালি দেয়া নেই, যেহেতু এটা আমাদের কোশ্চেনটা আগের আইনে ছিল। এখন আমরা যেটা জানি, প্রথমে হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, দেন ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, দেন আমরা করছি ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, দেন সর্বশেষ যেটা আসে ইনকাম ফ্রম আদার সোর্সেস। সো এখানে একটু আগে পরে আছে। হাউএভার আমরা আসি আমাদের পরের হেডে, দ্যাট ইজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টিজ। সো ইনকাম ফ্রম হাউস প্রপার্টিজ এখন আমরা লিকুইড ইনকাম আন্ডার সেকশন 35। সো এখানে যেটা আছে, জসিমউদ্দিন হি ওনস টু হাউসেস ইন মিরপুর। মিরপুরে ওনার দুটো বাড়ি আছে। হি ইউজেস ওয়ান অফ দি হাউস অ্যাজ হিজ রেসিডেন্স এন্ড দি আদার ওয়ান হ্যাজ বিন লেট আউট ফর কমার্শিয়াল পারপাস ফর টাকা 12,000 মান্থলি রেন্ট। সো দুটো বাড়ির মধ্যে একটাই উনি সেলফ অকুপাইড করে রেখেছেন, আরেকটা উনি কমার্শিয়াল পারপাসে ভাড়া দিচ্ছেন। তো আমরা যেটা পড়েছি সেকশন 35 এ, যদি কোনো হাউস প্রপার্টি বা যে কোনো অ্যাসেট যদি সেলফ পারপাসে অকুপাইড হয়, তাহলে সেটার জন্য কোনো রেন্টাল ইনকাম আমাদের কনসিডার করতে হবে না। হাউএভার এটা যদি রেন্টেড হয়, তাহলে এটার জন্য রেন্টাল ইনকাম আমাদের নিতে হবে। তো এখানে যেটা আছে, উনার একটা হাউসের অ্যানুয়াল মান্থলি রেন্ট হচ্ছে 12,000, অ্যানুয়াল রেন্ট হচ্ছে 12,000 ইন্টু 12। বাট আমরা যেটা জানি যে অ্যানুয়াল রেন্টাল ইনকাম কিন্তু অ্যাকচুয়াল রেন্ট রিসিভ দিয়ে বের করা যাবে না। অ্যাকচুয়াল রেন্ট রিসিভের সাথে আমাদের কম্পেয়ার করতে হবে মিউনিসিপাল ভ্যালু। দেন মিউনিসিপাল ভ্যালুর সাথে কম্পেয়ার করে যেটা হায়ার ওয়ান হবে সেটা আমরা নিব। এটার সাথে আমরা যোগ করব any advances or deposit received from the rented asset. দেন আমরা এখান থেকে বাদ দিব হচ্ছে আপনার ভ্যাকেন্সি অ্যালাউন্স অর এনি আদার অ্যাডজাস্টমেন্ট অর রিটার্ন অফ ডিপোজিট, যদি কিছু থাকে এসব আমরা বাদ দিব। বাদ দিয়ে আমরা ফাইনালি অ্যানুয়াল রেন্টাল ভ্যালু পাবো, এবং এই অ্যানুয়াল রেন্টাল ভ্যালুর একটা সার্টেন পার্সেন্টেজ আমরা রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স হিসেবে ক্লেম করব। আমরা যেটা জানি, যদি এটা হয় রেসিডেন্সিয়াল পারপাস, তাহলে আমরা 30% রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স ক্লেম করব। আর এইটা সরি, এটা যদি হয় আপনার রেসিডেন্সিয়াল, তাহলে 25%। আর যদি কমার্শিয়াল পারপাসে ভাড়া দেওয়া হয়, তাহলে আমরা অ্যানুয়াল ভ্যালু 30% রিপেয়ার এন্ড মেইনটেনেন্স হিসাবে ক্লেম করব। তো এখানে পয়েন্ট টু বি নোটেড, আমরা যে হাউসটা রেন্ট দিচ্ছি সেটা কিন্তু কমার্শিয়াল পারপাসে যাচ্ছে। তার মানে আমাদের রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্সটা হবে অ্যানুয়াল রেন্টাল ভ্যালুর 30%। ঠিক আছে? আর অ্যাকচুয়াল রেন্ট রিসিভ হচ্ছে মান্থলি 12,000। তার মানে হচ্ছে এটা যদি আমরা অ্যানুয়ালি নেই, অ্যাকচুয়াল রেন্ট হবে 1,44,000। আর এই বাড়িটার মিউনিসিপাল ভ্যালু মান্থলি 10,000, আর এটার ইয়ারলি ভ্যালু হচ্ছে 1,20,000। তাহলে অ্যাকচুয়াল রেন্ট রিসিভ হচ্ছে 1,44,000, আর মিউনিসিপাল ভ্যালু হচ্ছে 1,20,000। দুটোর মধ্যে হায়ার কোনটা? অ্যাকচুয়াল রেন্ট। তাহলে আমরা অ্যাকচুয়াল রেন্টটা নিব। এরপরে যেটা বলা হচ্ছে, ডিউরিং দ্য ইয়ার হি হ্যাজ স্পেন্ট টাকা 15,000 ফর দি হাউসেস হি ইউজেস অ্যাজ রেসিডেন্ট, and the expense for the laid out house includes repair টাকা 46,000, legal search টাকা 4,000, municipal tax টাকা 1,500, land revenue টাকা 1,000, salary of caretaker টাকা 10,000। সো পরবর্তীতে যেটা বলা হচ্ছে যে উনার তো দুটো বাড়ির মধ্যে একটা বাড়ি যে এটা উনি নিজে থাকেন, সেই বাড়ির জন্য আহ উনার এক্সপেন্স হচ্ছে 15,000। সো যেটা সেলফ অকুপাইড হাউস, ওটার জন্য যেহেতু আমরা কোনো ধরনের ইনকাম কনসিডার করছি না, সো সেলফ অকুপাইড হাউসের জন্য যে খরচটা হচ্ছে সেটাও আমরা নিব না। তাহলে এই 15,000 এর নো অ্যাকশন, কোনো ধরনের ইমপ্লিকেশন এখানে আসবে না। আর যেটা উনি লেট আউট করছে ওই হাউসের অ্যাকচুয়াল রিপেয়ার এক্সপেন্স হচ্ছে 46,000। সো আমাদের নতুন আইন অনুযায়ী আমরা কিন্তু রিপেয়ার এক্সপেন্সটা অ্যাকচুয়ালটা নিব না, আমরা কোনটা নিব? রিপেয়ার এক্সপেন্স কত নিব? আমাদের যে অ্যানুয়াল রেন্টাল ভ্যালু, এটা 25% অথবা 30% হিসাবে নিবে। এটা যেহেতু কমার্শিয়াল, তাহলে আমাদের অ্যানুয়াল রেন্টাল ভ্যালু আমরা 30% নিব। সো এই 46,000 এর কোনো অ্যাকশন আমাদের নেই। সো রিপেয়ার এন্ড মেইনটেন্স ছাড়া আরো কিছু অ্যাডমিসেবল এক্সপেন্স আছে, সেটা হচ্ছে যদি কোনো ধরনের মিউনিসিপাল ট্যাক্স, ল্যান্ড ডেভেলপমেন্ট রেভিনিউ অথবা লিগ্যাল চার্জেস থেকে থাকে, সেটা আমরা কিন্তু
এডিশনালি অ্যাডমিসিবল এক্সপেন্স হিসেবে ক্লেম করবো। আর এখানে যেটা আছে স্যালারি অফ কেয়ারটেকার 10,000, এই 10,000 এরও কোনো ইমপ্লিকেশন নাই, কারণ স্যালারি অফ কেয়ারটেকার ইজ কনসিডার্ড অ্যাজ মেইনটেনেন্স এক্সপেন্স। সো আমরা কিন্তু রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এর জন্য একসাথে অ্যানুয়াল রেন্টাল ভ্যালু 30% যেহেতু নিচ্ছি, এই মেইনটেনেন্স এর জন্য আলাদা করে আর কোনো ইমপ্লিকেশন আমরা নিব না। তাহলে আমরা প্রথমে কি করব, এই যে অ্যানুয়াল রেন্টাল ভ্যালু বের করবো, এখান থেকে আমরা লিগ্যাল চার্জেস, মিউনিসিপাল ট্যাক্স এবং ল্যান্ড রেভিনিউটা বাদ দিব। দেন আমরা অ্যানুয়াল রেন্টাল ভ্যালু 30% রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স হিসেবে বাদ দিব। সর্বশেষ বলা হচ্ছে ডিউরিং দ্য ইয়ার দি লেট আউট পার্ট অফ দি হাউস রিমেইন ভ্যাকেন্ট ডিউরিং দি জোন অফ দ্য ইনকাম ইয়ার। আর এটা 1 মাসের জন্য ভ্যাকেন্ট ছিল। তাহলে আমরা এই যে অ্যানুয়াল রেন্টাল ভ্যালুটা বের করেছি 1,44,000, সেখান থেকে আমরা কিন্তু ভ্যাকেন্সি অ্যালাউন্স বাদ দিয়ে দিব। 1 মাসের ভাড়া 12,000 আমরা বাদ দিয়ে দিব। তাহলে এটা দাঁড়াবে আপনার কত? 1,32,000, তাই তো? তাহলে আমাদের অ্যানুয়াল রেন্টাল ভ্যালু হচ্ছে 1,32,000, এটা 30% হবে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, আর সেই সাথে আসবে আমাদের লিগ্যাল চার্জ, মিউনিসিপাল ট্যাক্স এবং ল্যান্ড ডেভেলপমেন্ট। এই কয়টা বাদ দিলে আমরা পাবো ট্যাক্সেবল রেন্টাল ইনকাম। আর এখানে একটু বলে রাখি, এই যে লিগ্যাল চার্জ, মিউনিসিপাল ট্যাক্স এবং ল্যান্ড রেভিনিউ, এটা যদি ওনার সেলফ অকুপাইড এবং রেন্টেড হাউস দুটোর জন্য একসাথে হয়, তাহলে কিন্তু এগুলি আমরা প্রপোর্শনেটলি ক্লেম করতে হবে। সো আমাদের ভালো দিক হচ্ছে এই ম্যাথে এটা একদমই আলাদা করে দেয়া আছে। এই যে খরচগুলি, এটা কিন্তু লেট আউট হাউসের খরচ। সো আমাদের আর এখানে প্রপোর্শনেট করার কোনো প্রয়োজন নেই। বাট যদি একসাথে থাকতো আমাদের কিন্তু প্রপোর্শনেটলি নিতে হতো। লেট হাউসের জন্য যতখানি আমাদের এক্সপেন্স হয়েছে ততখানি আমাদের আলাদা করে ক্লেম করা লাগতো। আচ্ছা, এর পরেরটায় আসি আমরা, এগ্রিকালচারাল ইনকাম। এগ্রিকালচারাল ইনকাম হচ্ছে আন্ডার সেকশন 40। সো এগ্রিকালচারাল ইনকামে আমরা যেটা এগ্রিকালচারাল ইনকাম পড়ার সময় বলেছিলাম যে এখানে আসলে ইনকামটা আমরা দুভাগে ভাগ করে নিব। একটা হচ্ছে আমাদের, সরি, 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে এগ্রিকালচারাল প্রসেস থেকে ইনকাম, যেটা এগ্রিকালচারাল প্রসেস বা কাল্টিভেশনের ইনকাম, সেটার জন্য কিন্তু আমরা প্রোডাকশন কস্ট যেটা, সেটা আমরা ক্লেম করব। আর একটা হচ্ছে আমরা আদি, বর্গা, ভাগ, লিজ, রেন্টের মাধ্যমে যদি কোনো আমাদের এগ্রিকালচার ইনকাম হয়ে থাকে, সেটার জন্য কোনো ধরনের প্রোডাকশন এক্সপেন্স ক্লেম করা যাবে না। সর্বশেষ হচ্ছে আদার এগ্রিকালচারাল ইনকাম, যেটা ধরেন আপনার ফ্লোরিকালচার, ডেইরি ফার্ম কিংবা পোল্ট্রি, এই ধরনের সোর্স থেকে ইনকামটা হবে। তো আমরা এখানে একটু আসি, আমাদের এখানে প্রথম ছিল সেল অফ ক্রপ, টাকা 15,000। সো এটা কিন্তু ডিরেক্ট এগ্রিকালচারাল প্রসেসিং ইনকাম। সো যদি আমাদের যে সেল অফ ক্রপ আছে, এটার জন্য যদি এই এন্টিটি জসিমউদ্দিন সাহেব অ্যাকচুয়াল বুকস অফ মেইনটেইন করেন, অ্যাকচুয়াল প্রোডাকশন কস্টের বুকস অফ অ্যাকাউন্টস মেইনটেইন করেন, তাহলে সেল অফ ক্রপ থেকে এটা যে অ্যাকচুয়াল প্রোডাকশন কস্ট, সেটাই আমরা বাদ দিব। আর যদি উনি অ্যাকচুয়াল বুকস অফ অ্যাকাউন্টস মেইনটেইন না করেন এগ্রিকালচারাল ইনকামের জন্য, তাহলে উনার এগ্রিকালচারাল প্রোডাক্টের যে সেলস ভ্যালু কত পার্সেন্ট প্রোডাকশন কস্ট হিসেবে ক্লেম করব? এক্সিলেন্ট, 60% আমরা প্রোডাকশন কস্ট হিসেবে ক্লেম করব। তারপরের আইটেম হচ্ছে ইনকাম ফ্রম লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড, টাকা 12,000। এটার জন্য কি প্রোডাকশন কস্ট ক্লেম করা যাবে? এটা যাবে না। সো ডিরেক্টলি যে লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড, সেটাই আমরা নিয়ে নিব। এর পরের আইটেম হচ্ছে ইনকাম ফ্রম টি এন্ড রাবার গার্ডেন, কিউমুলেটিভলি টাকা 10,000 এন্ড 12,000। টি গার্ডেন থেকে ইনকাম হচ্ছে 10,000 এবং রাবার গার্ডেন থেকে ইনকাম হচ্ছে 12,000। সো আমরা যেটা পড়েছি যে টি এবং রাবারের ইনকাম হচ্ছে পার্টলি এগ্রিকালচারাল এন্ড পার্টলি এই হচ্ছে বিজনেস ইনকাম। কতখানি এগ্রিকালচারাল এবং কতখানি বিজনেস? এক্সেলেন্ট। সো আমরা কিন্তু এই টির ইনকাম, এই যেখানে যেটা আছে যে টি গার্ডেনের ইনকাম 10,000 এর 60%, 6,000 হবে ইনকাম ফ্রম এগ্রিকালচার, বাকি 4,000 আমরা রিপোর্ট করবো ইনকাম ফ্রম বিজনেস এর আন্ডারে। একইভাবে রাবার গার্ডেনের 60%, দ্যাট মিনস 6-12-72, 7,200 টাকা আমরা এগ্রিকালচারাল ইনকাম রিপোর্ট করব, আর বাকি 4,800 আমরা ইনকাম ফ্রম বিজনেসে রিপোর্ট করব। এখানে আর একটু বলে রাখি, আমরা কিন্তু এই নতুন আইনের যে স্কোপ, সেখানে পড়েছি যে ন্যাচারাল ইউসেস অফ ল্যান্ড উইল বি কনসিডার্ড অ্যাজ এগ্রিকালচারাল ইনকাম। সো সেই অর্থে যে কোনো ধরনের ন্যাচারাল যদি
ল্যান্ড প্রপার্টির কোনো ন্যাচারাল ইউজ থেকে কোনো ইনকাম আসে, সেটা এগ্রিকালচার ইনকাম হিসাবে দেখাতে পারি। সে অর্থে সেল অফ ফিশ ফ্রম পন্ড এটাও কিন্তু আমরা এগ্রিকালচার ইনকাম হিসাবে দেখাতে পারি। বোঝা যায়? যদিও এটা খুব ক্লিয়ারলি বলা নেই, বাট যেহেতু ন্যাচারাল ইউজেস অফ ল্যান্ডের কথা বলা আছে, আপনার পুকুর থেকে মাছ হলো, এই মাছ বিক্রি করে যে টাকাটা পাচ্ছেন, এটা কিন্তু ন্যাচারাল ইউজ অফ ল্যান্ড। সো এখানকার ইনকামটা আমরা কোথায় দেখাতে পারি? কোথায়? এগ্রিকালচারাল ইনকামে আমরা নিয়ে আসতে পারি। সো আমার রেগুলার এগ্রিকালচার ইনকামের সাথে এই আইটেমটা আমরা যুক্ত করে নিতে পারি। আচ্ছা, তারপরের হেড অফ ইনকামে আমি চলে আসি ক্যাপিটাল গেইন। সেখানে বলা হচ্ছে হি হ্যাজ সোল্ড এ কার ইউজড ইন হিজ বিজনেস ফর টাকা 1,50,000। উনি উনার ব্যবসার জন্য যে কারটা ছিল সেই গাড়িটা উনি 1,50,000 টাকায় বিক্রি করে দেন। দি কস্ট অফ দি কার ওয়াজ টাকা 1 লাখ and the accumulated depreciation on the disposal was টাকা 80,000। যে গাড়িটা উনি বিক্রি করেন এই গাড়ির কস্ট প্রাইস হচ্ছে 1 লাখ টাকা এবং ওই গাড়ির accumulated depreciation ছিল আপনার 80,000। তার মানে এই গাড়ির রিটার্ন ডাউন ভ্যালু কত ছিল? 20,000 টাকা। যে গাড়ির রিটার্ন ডাউন ভ্যালু 20,000, এই গাড়িটা সেল করা হয় 1,50,000 টাকা। তাহলে টোটাল গেইন কত? টোটাল গেইন হচ্ছে 1,30,000। এখানে যে টোটাল গেইন 1,30,000 পুরোটা কিন্তু ক্যাপিটাল গেইন না। এই টোটাল গেইনের দুটো পার্ট, একটা পার্ট হচ্ছে ক্যাপিটাল গেইন আর একটা হচ্ছে বিজনেস ইনকাম। সো এখানে ক্যাপিটাল গেইন কতখানি হবে? কত? কিভাবে বের করব? পসিবল, এক সেকেন্ড। আমরা যেটা জানি যে ক্যাপিটাল গেইনটা হচ্ছে সেলস প্রাইস মাইনাস হচ্ছে কস্ট অফ অ্যাকুইজিশন। তাহলে এখানে সেল প্রাইস মাইনাস কস্ট অফ অ্যাকুইজিশন হচ্ছে 50,000 আর টোটাল গেইন হচ্ছে 1,30,000। তাহলে আমাদের বিজনেস ইনকাম বা রেভিনিউ গেইন হচ্ছে কত? রেভিনিউ ইনকাম কত? 80,000 নাকি? 80,000 হচ্ছে আমাদের রেভিনিউ ইনকাম আর 50,000 হচ্ছে আমাদের ক্যাপিটাল গেইন। দুটো মিলে আমাদের টোটাল গেইন হচ্ছে 1,30,000। আচ্ছা, কামিং টু ক্যাপিটাল গেইন, এখানে একটু মনে রাখতে হবে যে কোনো একজন এন্টিটির পার্সোনাল ইউজের জন্য যে গাড়ি কিংবা উনার অর্নামেন্টস কিংবা উনার ড্রেস আপ যদি কোনো কিছু থাকে, সেটা সেল করে যদি কোনো ক্যাপিটাল গেইন হয় তার উপর ট্যাক্স দিতে হবে না। সো জসিমউদ্দিনের পার্সোনাল ইউজের কার সেল করে যদি কোনো ক্যাপিটাল গেইন হয় সেটার জন্য কিন্তু ট্যাক্স হবে না। বাট জসিমউদ্দিন সাহেবের বিজনেস পারপাসের ইউজড কার সেল করে যদি কোনো ক্যাপিটাল গেইন হয় সেটা কিন্তু ট্যাক্সেবল হবে। মনে থাকবে? পার্সোনাল ইউজের কার সেল করে ক্যাপিটাল গেইন হলে সেটা এক্সাম্পটেড। দেখবেন ওইখানে ক্যাপিটাল গেইন মূলধনী আয়ের ওইখানে ক্লিয়ারলি লেখা আছে। আপনার ব্যক্তিগত ব্যবহার্য জিনিস, হ্যাঁ, লাইক হচ্ছে স্বর্ণালংকার, গাড়ি, পোশাক, আশাক এগুলি বিক্রি করে ক্যাপিটাল গেইন হলে ট্যাক্স দিতে হবে না। বাট ব্যবসায়িক কোনো অ্যাসেট বিক্রি করে গেইন হলে ক্যাপিটাল গেইন দিতে হবে। আই মিন ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। আচ্ছা, তারপরের আইটেমে আমরা একটু চলে আসি। আমাদের মোটামুটি সবগুলি আইটেম শেষ। এখানে ইনকাম ফ্রম বিজনেস এর আমাদের তিনটা আইটেম আছে। একটা হচ্ছে টি গার্ডেনের 40% ইনকাম, রাবার গার্ডেনের 40% ইনকাম এবং সর্বশেষ যেটা বলেছি গাড়ি সেল করার রেভিনিউ ইনকাম যে 80,000। এই তিনটে আমাদের বেসিক্যালি ইনকাম ফ্রম বিজনেসে আসছে। এছাড়া আর আমাদের বিজনেসের তেমন কোনো পার্টিকুলার এখানে দেয়া নাই। আর একটা বিষয় যেটা আমি বলছিলাম যে আমাদের আইনের রিক্লাসিফিকেশনের জন্য ইনকাম ফ্রম আদার সোর্সের অনেকগুলি আইটেম আমাদের ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে ঢুকে গেছে। আমরা বাকি আইটেম গুলো একটু দেখি। একদম ক্লিয়ারলি যদি দেখেন যে সেকশন 66 এবং 67 এ বলা আছে যে আপনার রয়্যালটি থেকে যদি কোনো ইনকাম হয়, রয়্যালটি, টেকনিক্যাল নো হাউ ফি, তারপর আপনি যদি কোনো অনারিয়াম রিসিভ করেন অথবা আপনার কি হয় আপনার যদি অনারিয়াম রিসিভ করেন, এই ধরনের আইটেম গুলি আমাদের বেসিক্যালি ইনকাম ফ্রম আদার সোর্সে যাবে। এর বাইরেও যেটা বলা হচ্ছে যে যে কোনো আইটেম যদি 6টা হেডে না পড়ে সেটা বেসিক্যালি আমরা ইনকাম ফ্রম আদার সোর্সে নিয়ে আসবো। সো আমাদের এখানে রয়্যালটি ফ্রম আরেকটা যেটা বলতে নিছিলাম আমি হচ্ছে লটারি ক্রসওয়ার্ড থেকে যদি কোনো টাকা আপনি গেইন করেন সেটাও কিন্তু আপনার আহ ইনকাম ফ্রম আদার সোর্সের আন্ডারে যাবে। সো এখানে রয়্যালটি ফ্রম রাইটিং অ্যান্ড ইনকাম ট্যাক্স রিলেটেড বুক আছে 10,000, এটা আমাদের ইনকাম ফ্রম আদার সোর্সে যাবে। অনারিয়াম অ্যাজ আ গেস্ট লেকচারার এটাও আমাদের ইনকাম ফ্রম আদার সোর্সে যাবে। আর একটা আমি উপরে মিস করে গিয়েছি সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ডিপি
ডিপোজিট পেনশন স্কিম টাকা 2000। সো এটা কোথায় যাবে, কোন হেডে যাবে? এক্সিলেন্ট। সো এটা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের আন্ডারে যাবে। এটার অ্যামাউন্ট দেখে মনে হচ্ছে এটা আমাদের গ্রস অ্যামাউন্ট, বাট এখানে ক্লিয়ারলি যেহেতু কিছু বলা নাই, আমরা এটাকে আইদার নেট অ্যামাউন্ট অথবা গ্রস অ্যামাউন্ট দুটোর যে কোনো একটা হিসাবে আমরা ট্রিট করে নিতে পারি। সো আমরা ধরে নিচ্ছি এটা আমাদের গ্রস অ্যামাউন্ট। আচ্ছা, আরেকটা আইটেম আমি একটু বলি। যদি আমাদের এখানে থাকতো যে সেভিং সার্টিফিকেটের ইন্টারেস্ট ইনকাম 5,000 টাকা, তাহলে আমরা সেটা ট্রিটমেন্ট কিভাবে করতাম? ইনকাম ফ্রম সেভিং সার্টিফিকেটস, হ্যাঁ, ইন্টারেস্ট ইনকাম ফ্রম সেভিং সার্টিফিকেট 5,000, ওটা আমরা কিভাবে ট্যাক্স কম্পিটিশনে অ্যাকোমোডেট করতাম? লেটস সে গ্রস অ্যামাউন্টই 5,000, কিংবা ধরেন নেট অ্যামাউন্ট যদি দেয়া থাকে তাহলে 4,500 থাকতো, 4,500। মিনিমাম ট্যাক্স হিসেবে দেখাবো স্যার, মানে ট্যাক্স হবে না। কোথায় দেখাবো আমরা এটা? ট্যাক্স কম্পিটিশনের ট্রিটমেন্ট কি হবে আমি সেটাই জানতে চাচ্ছি। ট্যাক্স কম্পিটিশন আসবে না স্যার, মানে দেখাইলেও এটা এক্সাম। আচ্ছা, আমি ক্লিয়ার কোশ্চেন করি, ট্যাক্স কম্পিটিশনে এটা দেখাবো কি দেখাবো না? আরেকজন বলছেন দেখাবো কিন্তু ক্যালকুলেট করব, মানে এটা অ্যাড করব না আর কি। আমরা এটা দেখাবো এবং অ্যাডও করব। আমরা প্রথমে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের আন্ডারে দেখাবো ইন্টারেস্ট অন সেভিং সার্টিফিকেটস, সামনে দিয়ে কোলন দিয়ে লিখবো মিনিমাম ফাইনাল ট্যাক্স ইনকাম 5,000 টাকা। সো আমাদের বাকি যে ট্যাক্সেবল ইনকাম আছে ওই ইনকামের সাথে ইনকামটাও থাকবে। বাট যখন আমরা ট্যাক্স কম্পিটিশন করব তখন যেটা মিনিমাম ফাইনাল ট্যাক্সের ইনকাম ছিল সেটা স্ল্যাব রেটে যাবে না, সেটা আমরা সেপারেট রাখবো। মিনিমাম ফাইনাল ট্যাক্স ছাড়া বাকি যে অ্যামাউন্ট গুলি আছে সেটা আমরা স্ল্যাব রেটে প্রথমে ট্যাক্স বের করব, দেন এটার নিচে যে মিনিমাম ফাইনাল ট্যাক্সের অ্যামাউন্টটা আছে ওই অ্যামাউন্টটা এবং ওইটার এগেইনস্টে কত টাকা ট্যাক্স আসছে সেটা আমরা ডিরেক্টলি দেখাবো, দেখিয়ে টোটাল ট্যাক্সটা আমরা একসাথে দেখাবো। আবার পরবর্তীতে ট্যাক্স পেমেন্টের সময় এই যে এই ইনকামের এগেইনস্টে যে ট্যাক্সটা কাটা ছিল সেটা ডিরেক্টলি আমরা যোগ করে দিব। সো আমি আপনাদের সুবিধার জন্য এরকম একটা আইটেম অ্যাড করেছি, সেটা আমি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলে দেখাই। তাহলে মোটামুটি আমাদের ইনকাম গুলি ক্লিয়ার। এবার আসি আমরা রিবেট রিলেটেড ইনফরমেশন দেখিয়ে এখানে কোন রিবেটের ইস্যু আছে কিনা। তো রিবেটের জন্য আমরা যেটা জানি, রিবেটের জন্য কি কোনো শর্ত আছে? রিবেট ক্লেম করতে হলে কি শর্ত ফুলফিল করতে হবে? অ্যাডভান্স ট্যাক্স তো কাটা না, অ্যাডভান্স ট্যাক্স জমা দেয়া। আর আর কি আছে? রিবেট কি এমনি এমনি পাবো, না রিবেট পেতে হলে ইনভেস্টমেন্ট এবং ডোনেশন করতে হবে? রিবেট পেতে হলে কি করতে হবে? রিবেট পেতে হলে কি করতে হবে? ইনভেস্টমেন্ট করতে হবে। তো আমরা যদি একটা বাড়ি কিনি, হ্যাঁ, হাউস প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করি, ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করি, তার উপর কি আমরা রিবেট পাবো? না, পাবো না। তাহলে কোথায় ইনভেস্টমেন্ট করলে রিবেট পাবো? কয়েকটা আছে তো, একটা হলো পেনশন, একটা হলো ইন্স্যুরেন্সে করলে, ডিপিএস করলে। ডিপিএস এ কি কোনো অ্যামাউন্ট আছে, না ডিপিএস যত হ্যাঁ, তত? আছে তো, 1,20,000 ইন্স্যুরেন্স 1,20,000। তারপরে বলেন মিউচুয়াল ফান্ড 5 লাখ। আর কোন আইটেমে 5 লাখ? সেভিং সার্টিফিকেটস। সো সেভিং সার্টিফিকেট, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ডে 5 লাখ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্টের জন্য রিবেট পাওয়া যাবে। আর যেটা বললেন যে ডিপিএস হলো 1,20,000। আর লাইফ ইন্স্যুরেন্সের জন্য কি কোনো 50 আছে, লিমিট আছে? 50,000 ফেস ভ্যালু, মানে ইন্স্যুরেন্স পলিসি ভ্যালুর ফেস ভ্যালু তো না, পলিসি ভ্যালুর 10% পর্যন্ত ইন্স্যুরেন্স প্রিমিয়ামের জন্য রিবেট পাওয়া যাবে। তাহলে এই তিনটাতে আমাদের আসলে কি আছে, বাদ দেয়া আছে। আর বাকি যে আইটেম ওইগুলিতে বাদ দেয়া নাই, বাকি আইটেম গুলি কি, আর কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করা যাবে দেন বলেন? ওইটা তো আপনি ডোনেশনের কথা বলছেন, আমি ইনভেস্টমেন্ট বলছি। লিস্টেড কোম্পানির শেয়ার, তারপরে
লিস্টেড কোম্পানি না না আরেকটা ছিল ওটা এটা তো আমরা করবো না, এটা বাড়ির যাদের সমস্যা তারা করবে, এটা তো আমাদের সমস্যা না। সরি, খুবই দুঃখিত। জি জি বলুন, আর কোথায়? আরেকটা ওয়ার্কার পার্টিসিপেশন ফান্ড একটা তো ছিল না? রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়ার এবং এমপ্লয়ির কন্ট্রিবিউশন, লিস্টেড কোম্পানি শেয়ারের যে ইনভেস্টমেন্ট সেটা, তারপরে হচ্ছে আমরা একটু আগে যেটা বললাম যে বিভিন্ন ধরনের জাকাত ফান্ড, তারপরে উমেন্স কলেজ এবং হচ্ছে এনবিআর এর যে খাতগুলি আছে, ফিলান্থ্রপিক ইনস্টিটিউশন, তারপরে হচ্ছে আপনার ওল্ড এজ হোম, এই ধরনের যে খাতগুলি আছে সিক্স শিডিউল পার্ট থ্রিতে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার মনে হয় এটা একটু আরেকবার আমাদের রিক্যাপ করা উচিত। সো এই স্পেসিফিক সিক্স শিডিউল পার্ট থ্রির যে খাতগুলি আছে, এখানে যদি আমরা ইনভেস্টমেন্ট করি, সেই ইনভেস্টমেন্টের উপর আমরা রিবেট পাবো। আমরা তো ডিউরিং দ্য ইয়ার অনেকগুলি ইনভেস্টমেন্ট বা ডোনেশন করি, হ্যাঁ, ডোনেশন নিজের আত্মীয় স্বজনকেও করা যায়, সেটা আমরা করি, এবং আমরা অনেক ধরনের অ্যাসেটে ইনভেস্টমেন্ট করি, বাট আমাদের সমস্ত ইনভেস্টমেন্ট এবং ডোনেশনের এগেনস্টে কিন্তু আমাদেরকে কি দিবে না, রিবেট দিবে না। রিবেট দিবে স্পেসিফিকলি সিক্স শিডিউল পার্ট থ্রিতে যে খাতগুলি আছে, ওই খাতগুলিতে ইনভেস্টমেন্ট করলে আমাদেরকে রিবেট দিবে। সো খাতগুলি আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি, এই যে প্রযোজ্য বিনিয়োগ সিক্স শিডিউল পার্ট থ্রি, হ্যাঁ, ডেফার্ড অ্যানুইটির কথা বলা হচ্ছে, তারপরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, এরপরে হচ্ছে বীমার কথা বলা হচ্ছে, তারপরে এই যে সরকারি সিকিউরিটিজে 5 লাখ টাকার কথা বলা হচ্ছে, যে হচ্ছে আপনার ডিপিএস এ 1,20,000, লিস্টেড কোম্পানির যে কোনো শেয়ারের কথা এখানে বলা হচ্ছে, আর হচ্ছে ধাতব্য হাসপাতাল, যাহা এইরূপ অর্থ পরিশোধের 1 বছর পূর্বে সিটি কর্পোরেশন এলাকা বহির্ভূত এলাকায় স্থাপন করা হয়েছে। দাতব্য প্রতিষ্ঠান হলেই হবে না, এটা অবশ্যই সিটি কর্পোরেশনের বাহিরের এলাকার দাতব্য প্রতিষ্ঠান হতে হবে, তাহলেই হবে। হ্যাঁ, প্রতিবন্ধী ব্যক্তিগণের কল্যাণ তহবিল, তারপরে জাকাত ফান্ডের যদি কোনো টাকা দেয়া হয় সেই টাকা, দেন হচ্ছে স্ত্রী সন্তান বা নির্ভরশীল অন্য কারো সুবিধা প্রতিনিধার্থে কল্যাণ তহবিলে প্রদত্ত অর্থ অথবা যৌথ বীমা স্কিমের অধীন কোনো প্রিমিয়াম যদি দেয়া হয়, সেটা সরকার কর্তৃক অনুমোদিত কোনো জনকল্যাণমূলক বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে দেওয়া হয়। সরকারের অনুমোদিত যে কোনো ধরনের জনকল্যাণ বা শিক্ষামূলক প্রতিষ্ঠান হলেই হবে, বা যেখানে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল থাকবে না সেখানে কিন্তু পাওয়া যাবে না। তো জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত কোনো করদাতা কর্তৃক অনুদান হিসাবে প্রদত্ত যে কোনো পরিমাণ অর্থ, এই ধরনের ডোনেশন গুলি আমাদের রিবেটের জন্য অ্যালাউয়েবল হবে। আর যেটা ইনভেস্টমেন্ট আমরা অলরেডি বলেছি সেটা তো আছে। তো আমরা এখন দেখি যে জসিমউদ্দিন 22-23 অর্থ বছরে কোথায় ইনভেস্টমেন্ট বা ডোনেশন করেছেন। প্রথমে বলা হচ্ছে পেমেন্ট অফ হিজ ওন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম টাকা 12,000, যেখানে পলিসি ভ্যালু ছিল 1 লাখ টাকা। উনি অর্থ বছরে লাইফ ইন্স্যুরেন্সের জন্য দিয়েছে, প্রিমিয়াম দিয়েছেন 12,000 টাকা, আর ওনার পলিসি ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা। তাহলে এখানে অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট কত হবে? 10,000। এক্সিলেন্ট। পেমেন্ট অফ হিজ ওয়াইফস লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম টাকা 8,000, যেখানে পলিসি ভ্যালু হচ্ছে 1 লাখ। তাহলে এখানেও অ্যালাউয়েবল অ্যামাউন্ট 10,000, বাট উনি অ্যাকচুয়ালি পেমেন্ট করেছে 8,000 টাকা। সো আমরা যেটা জানি লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে নিজের প্রিমিয়াম, ওনার স্পাউসের প্রিমিয়াম অথবা ডিপেন্ডেন্ট চিলড্রেনের জন্য যদি কোনো লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেওয়া হয়, সেই প্রিমিয়ামের অ্যালাউয়েবল লিমিটটা হবে পলিসি ভ্যালু 10%। তো ওনার ওয়াইফের জন্য যে 8,000 টাকা দিচ্ছে এটাও অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার করা হবে। স্যার এখানে সর্বোচ্চ তো 50,000, যদি মানে টোটাল যোগফলটা যদি 50,000-এর বেশি হতে পারবে কোথায়? ইন্স্যুরেন্সে ইন্স্যুরেন্স পারবে, ইন্স্যুরেন্সের লিমিট নাই তো, প্রিমিয়ামের লিমিট নেই। লিমিট নাই? আচ্ছা, না, লিমিট আছে হচ্ছে পলিসি ভ্যালু 10%, অ্যানুয়াল ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা হবে পলিসি ভ্যালু 10%, বাট কত টাকা হবে টাকার অঙ্কের লিমিট নেই আর কি।
আচ্ছা, মানে আমার এই যে তিনজন আছে, নিজের, স্ত্রী এবং তার সন্তানের, যাই হোক এই টোটাল এই পলিসি ভ্যালু যে 10%, এটা যতই হোক আর কি, এটা পাবে সে। জি 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 জি, মানে এটা তো অ্যালাউবল ইনভেস্টমেন্ট, পুরাটা তো আবার আপনি পাবেন না। না না। দেন আবার আমাদের আরেকটা থ্রেশহোল্ড আছে ওইদিকে, যে আপনার ট্যাক্সেবল ইনকামের 3%, এটা তো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, বাট আমাদের লিমিট আবার করে দেয়া আছে ট্যাক্সেবল ইনকামের 3%। আচ্ছা, আমরা সেখানে একটু পরে যাচ্ছি, আগে এই পার্টটা 8,000 হবে। এটা তো ম্যাক্সিমাম অ্যালাউবল লিমিট হচ্ছে 10,000, কিন্তু উনি তো অ্যালাউবল লিমিট পুরোটা অ্যাবজর্ব করে নাই, কতখানি দিয়েছে? 8,000। সো 8,000 পুরোটাই ওনার জন্য কি হবে? অ্যালাউবল ইনভেস্টমেন্ট হবে। বাট উনি যদি 11,000 দিতেন তাহলে আমরা 10,000 পর্যন্ত নিতাম। ওকে। পারচেজ অফ আনলিস্টেড কোম্পানি শেয়ার টাকা 5,000, এটা কি অ্যালাউবল ইনভেস্টমেন্ট? না। শেয়ার পারচেজ অফ কোঅপারেটিভ সোসাইটি, অ্যালাউবল না। কন্ট্রিবিউটেড টু এনটিবি রিলিফ ফান্ড, এনটিবি রিলিফ ফান্ড অ্যালাউবল না। পেড জাকাত টু ওয়ান অফ হিজ পুয়ার রিলেটিভ, টাকা 2,500, অ্যালাউবল না। পারচেজ অফ ডায়মন্ড জুয়েলারি ফর ওয়াইফ, টাকা 3 লাখ। পারচেজ অফ বুক এন্ড ম্যাগাজিন, টাকা 1,000। অ্যালাউড না। পারচেজ অফ 5 year বাংলাদেশ সেভিংস সার্টিফিকেট, টাকা 20,000, অ্যালাউড এটা অ্যালাউবল ইনভেস্টমেন্ট। দেন কন্ট্রিবিউটেড টু লেভিড হসপিটাল, না। টাকা 50,000, না, এটা অ্যালাউড অ্যালাউবল না। ডোনেশন টু এ পলিটিক্যাল পার্টি, না। অ্যালাউবল। তাহলে এখান থেকে আমরা যেটা অ্যালাউবল ইনভেস্টমেন্ট পেলাম সেটা হচ্ছে এই যে পলিসি ভ্যালুর এখানে 10,000, এখানে 8,000, লিস্টেড কোম্পানির শেয়ার তো নাই, আর কোথায় আছে? এদিকে আছে সেভিং সার্টিফিকেটের 20,000, আর উপরে আছে এমপ্লয়ি এন্ড এমপ্লয়ার কন্ট্রিবিউশন ইন প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে, এইটা হচ্ছে ওনার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। সো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের 15%, অথবা ওনার মিনিমাম ট্যাক্স ইনকাম, রিডিউস ট্যাক্স ইনকাম বা এক্সামটেড ইনকাম, এগুলি বাদ দিয়ে যে রেগুলার ট্যাক্সেবল ইনকাম আছে, ওই ট্যাক্সেবল ইনকামের 3%, অথবা 10 লাখ টাকা, এই তিনটার মধ্যে যেটা লোয়ার সেটাই হবে ওনার ইনভেস্টমেন্ট রিবেট। বুঝা যাচ্ছে? তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, দেন হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম আদার সোর্স। আমরা সবগুলি আলাদা আলাদা নিব। এখানে খেয়াল রাখবো যে আমাদের কোনটা রেগুলার, মানে মিনিমাম ট্যাক্সের ইনকাম কোনটা, মিনিমাম ফাইনাল ট্যাক্সের ইনকাম কোনটা। আমরা প্রথমে একবার ট্যাক্সেবল বিজনেস ইনকাম নিব, দেন এটাকে একটু সেগ্রিগেট করে দিব, যে আমাদের রেগুলার বিজনেস, রেগুলার ইনকাম এত, মিনিমাম ট্যাক্সের ইনকাম এত, মিনিমাম ফাইনাল ট্যাক্সের ইনকাম এত। দেন আমরা রেগুলার এবং মিনিমাম ট্যাক্সের ইনকামটাকে স্ল্যাব রেটে ট্যাক্সটা বের করবো, আর যেটা মিনিমাম ফাইনাল ট্যাক্সের ইনকাম, এটা স্ল্যাব রেট হবে না, ইনকামের আগেনস্টে যে ট্যাক্স কাটা আছে। এর সাথে আমার ইন্টারেস্ট ইনকাম হচ্ছে 5,000 টাকা, সেভিং সার্টিফিকেটের ইন্টারেস্ট ইনকাম। তাহলে এটা ট্যাক্স কত? 500। আমি 5,000 এর সামনে ডিরেক্টলি ট্যাক্স ইনকাম দেখাবো 5,000, ট্যাক্স দিব 500, দিয়ে আমার টোটাল ট্যাক্সেবল ইনকাম এবং টোটাল ট্যাক্সটা নিব। এখান থেকে আমরা বাদ দিব এই যে আমরা বললাম ইনভেস্টমেন্ট রিবেট, কতখানি? ট্যাক্সেবল, রেগুলার ট্যাক্সেবল ইনকামের 3%, অথবা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের 15%, অথবা আমাদের 10 লাখ টাকা, তিনটার মধ্যে যেটা লোয়ার হবে সেটাই হবে আমাদের রিবেট। সো আমাদের গ্রস ট্যাক্স থেকে রিবেটটা বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ট্যাক্স লাইবিলিটি। এটার সাথে আমরা হয়তো আমাদের মিনিমাম ট্যাক্স কিংবা হচ্ছে মিউনিসিপাল ট্যাক্সের আন্ডারে যে মিনিমাম ট্যাক্স হয় সেটা আমরা কম্পেয়ার করতে পারি, বা মিনিমাম 3টা ট্যাক্স একসাথেও কম্পেয়ার করে নেওয়া যায়। করে নিয়ে আমরা আমাদের নেট ট্যাক্স লাইবিলিটিটা বের করব। সো যেটা নেট ট্যাক্স লাইবিলিটি সেটাই কিন্তু রিটার্নের সাথে দিতে হবে না। এখান থেকে আমাদের যে এআইটি কিংবা ট্যাক্সের ডিডাকশন আছে সেটা আমরা বাদ দিব। বাদ দিলে আমরা পাবো যে ট্যাক্স পেয়েবল উইথ রিটার্ন। ক্লিয়ার? তাহলে এতক্ষণ ধরে আমি যেটা বলছি সেটা একটু আপনাদেরকে মনে হয় দেখালে ভালো হয়, তাই না? আমি সলিউশনটা আপনাদেরকে আগে দিই, গ্রুপে দিয়ে দেই। আর একটু আর একটু
ঠিক আছে, সলিউশন আমি আপনাদেরকে দিয়ে দিলাম, এবার আমি একটু দেখিয়ে দিই। ক্যান ইউ হিয়ার মি? আমাকে শোনা যাচ্ছে? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? ওকে ফাইন। সো সলিউশনটা আমি একটু দেখাই। সো আমাদের এখানে রিকোয়ারমেন্টে কি বলা ছিল, আমি যদি ফাইনাল রিকোয়ারমেন্টটা দেখি, কম্পিউট দি ট্যাক্সেবল ইনকাম। প্রথমে ট্যাক্সেবল ইনকাম, দেন গ্রস ট্যাক্স, দেন ট্যাক্স রিবেট, নেট ট্যাক্স লাইবিলিটি এবং ট্যাক্স পেয়েবল উইথ দ্য রিটার্ন অফ জসিমউদ্দিন ফর দ্য ইনকাম ইয়ার 22-23 বের করতে হবে। সো ইনকাম ইয়ার যেহেতু 22-23, এটা ট্যাক্সটা কম্পিউট করতে হবে অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 অনুযায়ী, তাই না? সেটাই তো আমাদের জেনারেল গাইডলাইনে বলা ছিল। সো এটা যদি হতো ইনকাম ইয়ার 21-22, তাহলে কিন্তু আমরা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 অনুযায়ী করতাম। যেহেতু ইনকাম ইয়ার 22-23, আমাদের কিন্তু ট্যাক্স কম্পিটিশন করতে হবে অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। সো এখানে ট্যাক্স কম্পিটিশনের জন্য স্পেসিফিক কিন্তু কোনো ফরম্যাট নাই, প্রত্যেকের সুবিধা মতো ফরম্যাট আপনারা ইউজ করতে পারেন। আমি সাধারণত 4টা কলামে কম্পিটিশনটা দেখাই। সবার আগে লিখবো এসএসসির নাম, এটাও আসলে মানে এসএসসির নাম তো লিখবেন, ইনকাম ইয়ার লিখবেন, দেন অ্যাসেসমেন্ট ইয়ার লিখবেন, আর সেই সাথে আপনি কি করছেন সেটা আপনি লিখে দিতে পারেন। সো কম্পিটিশন অফ ট্যাক্সেবল ইনকাম এন্ড ট্যাক্স লাইবিলিটি, এটার সাথে একটু লিখে দিতে পারেন অ্যাজ পার আইটিএ কত 2023, একটু ভালো আর কি। হ্যাঁ, তারপরে আসি আমরা ট্যাক্স কম্পিটিশন করব। আমি সাধারণত 4টা কলাম ইউজ করি। একটা হচ্ছে পার্টিকুলার কলাম, দেন 3টা কলাম দেই, যেখানে 2টো কলাম হচ্ছে ইনার কলাম। প্রথম যে কলাম সেটা হচ্ছে এক্সাম্পটেড ইনকামের জন্য আমি রাখি। সেকেন্ড যে কলাম সেটা হচ্ছে একটা স্পেসিফিক হেডে যে কয়টা পার্টিকুলার থাকে ওইটার জন্য। আর থার্ড কলাম হচ্ছে ওই যে 7টা হেড আছে, 7টা হেডের কোন হেডের টোটাল ইনকাম কত সেটা আমি বেসিক্যালি থার্ড কলামে রিপোর্ট করি। তো আমি এখানে খুব আর ডিরেক্টলি যাচ্ছি না, 1 to 1 পড়ে যাচ্ছি না, অলরেডি আমি সামারাইজ করেছি। আমি ওই আগের থেকে একটু রিকল করে বলছি। ইনকাম ফ্রম স্যালারি, সবার আগে আমরা সিরিয়ালি যাব, যদিও সেকশন রেফারেন্স লেখা ম্যান্ডেটরি না। আমি বারবারই বলছি যে সেকশন রেফারেন্স কোশ্চেনে কোথাও লিখতে বলে নাই। আপনি যদি 100% শিওর থাকেন ইনকাম ফ্রম স্যালারির সেকশন 32, তাহলে আপনি লিখবেন। আর যদি আপনি ভুলে যান, তাহলে ভুলভাল সেকশন রেফারেন্স লেখার কোনো প্রয়োজন নেই। আমার মনে আছে আমি লিখলাম যে ইনকাম ফ্রম স্যালারি আন্ডার সেকশন 32। আর একটা জিনিস, একটু সিরিয়ালটা মেনটেন করার চেষ্টা করেন, যেই হেডের পরে যে হেডটা আসে ওইটা একটু সিরিয়াল মেনটেন করলে ভালো। না করলেও যে খুব অসুবিধা হবে তা না, বাট ইটস প্রফেশনাল যে আপনি একটু সিরিয়াল গুলি মেনটেন করছেন। তো সবার আগে আমরা দিব ইনকাম ফ্রম স্যালারি এন্ড সেকশন 32। সো এখানে যেহেতু আলাদা করে এক্সাম্পশন নেই এক্সেপ্ট আমাদের রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট ছাড়া, আমরা সবগুলিকে সেকেন্ড কলামে নিয়ে যাব। বেসিক স্যালারি যেহেতু মান্থলি ছিল, আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি। ডিয়ারনেস অ্যালাউন্স বলেছে বেসিক স্যালারি 20%, আমরা সেটা করে নিয়েছি। বোনাস বলেছে 2টা ফেস্টিভ্যাল বোনাস এবং একটা হচ্ছে পারফরমেন্স বোনাস বেসিক স্যালারির সমান। দ্যাটস ওয়াই আমরা টোটাল 3টা বোনাস নিয়েছি, 3টা বেসিকের সমান 36,000। মেডিকেল অ্যালাউন্স ছিল পার মান্থ 1,000, 12 দিয়ে মাল্টিপ্লাই করে নিয়েছি। কনভেন্স অ্যালাউন্স পার মান্থ ছিল 2,000, 12 দিয়ে মাল্টিপ্লাই করে নিয়েছি। দেন কনভেন্স ফ্যাসিলিটি, কোশ্চেনে যদি গাড়ির সিসির কথা দেয়া না থাকে, আপনি আপনার জাজমেন্ট ইউজ করবেন এবং একটা নোট অবশ্যই দিবেন যে ফুল টাইম কারের জন্য আপনি কেন 1,20,000 ধরছেন। সো কোশ্চেনে যদি বলেই দেয় 1500 সিসি বা 2,500 সিসির কম, তাহলে আপনি ডিরেক্টলি 1,20,000 আপনি লিখে দিতে পারেন। বাট কোশ্চেনে যদি জাস্ট বলা হয় ফুল টাইম কার, তাহলে আপনি একটা নিচে নোট লিখে দিবেন যে ইট হ্যাজ বিন অ্যাজিউম দ্যাট the car provided to employee has a CC less than 2,500 অথবা it has CC more than 2,500। 2,500 সিসির বেশি হলে আপনি মান্থলি 25,000 করে 12 মাসে 3 লাখ ধরবেন। আর যদি এটা 2500 সিসি কম ধরেন বা কোশ্চেনে দেয়া থাকে, তাহলে 1,20,000 হবে। দেন আসি আমরা কনসেশনাল অ্যাকোমোডেশন, যেটা আমরা বলছি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন হলে অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালুটা নিব। আর যদি কোনো ধরনের কনসেশন এমপ্লয়ি পেমেন্ট করে, তাহলে আমরা এই অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু থেকে কনসেশনটা বাদ দিয়ে দিব। সো আমাদের এখানে যেহেতু উনি ওনার বেসিকের 20% কনসেশন হিসেবে দিচ্ছেন, তো আমরা অ্যানুয়াল রেন্টাল ভ্যালু থেকে এটা বাদ দিয়ে ওনার কনসেশনাল অ্যাকোমোডেশন দেখাচ্ছি 31,200। Then area employers contribution to recognized provident fund which is 10% of basic salary, এটা আমরা নিয়ে নিলাম।
দেন হচ্ছে আপনার এরিয়া স্যালারি, এটা যেহেতু প্রিভিয়াসলি ট্যাক্সেবল হয়নি আমরা এই স্যালারির সাথে যোগ করে দিয়েছি। এখানে বারবার মনে রাখবেন এরিয়া স্যালারি যদি প্রিভিয়াস পিরিয়ডে ট্যাক্সেবল ইনকামের সাথে অ্যাড করা হয় তাহলে কিন্তু আর এটা আসবে না। দেন ইন্টারেস্ট অন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, এটা যেটা আমরা বললাম যে ইট উইল বি এক্সামটেড আপ টু 33% অফ দি বেসিক স্যালারি। সো বেসিক স্যালারি এখানে 1,44,000, এটা কিন্তু 33% বা 1/3 অনেক বেশি, প্রায় কত আসবে এটা, 30-35,000-এর মতো আসবে। তার মানে আমাদের টোটাল অ্যামাউন্টটা কিন্তু এক্সামটেড। সো আমরা এটা শো করব বাট এটার কোনো ট্যাক্সের ইম্প্যাক্ট আসবে না। তাহলে আমাদের টোটাল গ্রস স্যালারি এটা বাদ দিয়ে যেগুলি আসছে আমরা গ্রস স্যালারিটা নিলাম। এই গ্রস স্যালারি থেকে আমরা একবারে 6 শিডিউলের ক্লজ নাম্বার 6 শিডিউল পার্ট 1 এর ক্লজ নাম্বার 27 অনুযায়ী এক্সামটেড স্যালারি ইনকাম নিব। কতখানি? গ্রস স্যালারির 1/3 অথবা অ্যানুয়ালি 4,50,000, হুইচ এভার ইজ লোয়ার। তাহলে এখানে লোয়ার হচ্ছে 1,46,000। তাহলে আমাদের ট্যাক্সেবল স্যালারি ইনকাম হচ্ছে 4,38,000 মাইনাস 1,46,000। দ্যাট মিনস ট্যাক্সেবল স্যালারি ইনকাম হচ্ছে 4,38,000। এনি কনফিউশন? Thank you. Then coming to next head of income, that is income from rent under section 35. So এখানে যদি একটু রিকল করে দেখেন, উনি দুটো বাড়ির মধ্যে একটা বাড়ি উনি রেন্ট দিয়েছিলেন যার মান্থলি রেন্ট ছিল 12,000 টাকা এবং ওই বাড়িটার অ্যানুয়াল মিউনিসিপাল ভ্যালু ছিল 1,20,000। সো আমরা রেন্টাল ভ্যালু নিব, অ্যাকচুয়াল রেন্ট এবং মিউনিসিপাল ভ্যালু এই দুটোর মধ্যে যেটা হায়ার ওয়ান সেটা নিব। এখান থেকে আমরা যদি কোনো ধরনের ভ্যাকেন্সি অ্যালাউন্স থাকে সেটা বাদ দিব এবং এট দা সেম টাইম যদি কোনো রিফান্ডের অ্যাডজাস্টমেন্ট থাকে সেটা আমরা বাদ দিব। আর যদি উনি কোনো ধরনের অ্যাডভান্স রিসিভ করেন তাহলে সেটা আবার যোগ করব। তাহলে এই 1,00,000 অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালুর সাথে আদার্স অ্যাডজাস্টমেন্ট করে আমরা পাবো অ্যানুয়াল রেন্টাল ভ্যালু। এই অ্যানুয়াল রেন্টাল ভ্যালুর উপর বেসিস করে আমরা রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্ডিচার ডিটারমাইন করব। যদি কমার্শিয়াল পারপাস হয় তাহলে 30% আর রেসিডেন্সিয়াল পারপাস হলে 25% হবে। আমাদের কেসে বলা ছিল যে উনার বাড়িটা উনি কমার্শিয়াল পারপাসে ভাড়া দিয়েছেন, দ্যাটস আমরা 30% নিয়েছি। আর উনার এর সাথে ছিল মিউনিসিপাল ট্যাক্স, লিগাল চার্জ এবং ল্যান্ড রেভিনিউ। সো আমরা এই চারটা আইটেমকে যোগ করে রেন্টের অ্যাডমিসেবল এক্সপেন্স বের করেছি 46,100। তাহলে অ্যানুয়াল রেন্টাল ভ্যালু হচ্ছে 1,32,000 মাইনাস অ্যাডমিসেবল এক্সপেন্স 46,100। তার মানে ট্যাক্সেবল রেন্টাল ইনকাম হচ্ছে 85,900। দেন কামিং টু ইনকাম ফ্রম এগ্রিকালচার। সো এখানে সেল অফ ক্রপ ছিল 15,000 টাকা। দেন হচ্ছে লিজের এগ্রিকালচার ল্যান্ডের লিজ ইনকাম ছিল 12,000। টি এবং রাবার গার্ডেন আমরা যেটা জানি এটা হচ্ছে পার্শিয়ালি, মানে 60% হবে আমাদের এগ্রিকালচারাল ইনকাম। সো আমরা দুটোরই 60% করে নিয়েছি। আর সেল অফ ফিশ অফ পন্ড এটা আমরা এগ্রিকালচার ল্যান্ডের ন্যাচারাল ইউজ হিসেবে ধরে এটাও আমরা এগ্রিকালচার ইনকাম হিসেবে নিয়ে গ্রস এগ্রিকালচার ইনকাম হচ্ছে 44,200। এখান থেকে আমরা অ্যাডমিসেবল এক্সপেন্স ক্লেম করতে পারবো। অ্যাডমিসেবল এক্সপেন্স হবে প্রোডাকশন কস্ট, এন্ড প্রোডাকশন কস্ট হচ্ছে শুধুমাত্র এই যে সেল অফ ক্রপ যেটা উনি নিজে প্রোডাকশনের সাথে ইনভলভ ছিল সেটার জন্য নিব। আর প্রোডাকশন কস্টটা যদি প্রপার বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন না করে তাহলে সেল ভ্যালু 60% নিব। সেখানে যেহেতু করেনি সেটাই নিয়েছি। আর যদি উনি প্রপার বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতেন তাহলে অ্যাকচুয়ালটা নিতাম। ইট কুড বি হায়ার দেন দ্য অ্যানুয়াল সেলস ভ্যালু। উনি বিক্রি করেছে 15,000, উনি অ্যাকচুয়ালি বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করেছে যেখানে উনার প্রোডাকশন কস্ট হয়েছে 17,000। আমরা কিন্তু অ্যাডমিসেবল এক্সপেন্স 17,000ই নিব। নট নেসেসারি যে এটার থেকে কম হবে, এটা সমান হইতে পারে, কম হইতে পারে, সিগনিফিকেন্টলি কম হইতে পারে, সিগনিফিকেন্টলি বেশি হতে পারে। সো প্রপার বুকস অফ অ্যাকাউন্ট যদি থাকে তাহলে যেটাই আপনার প্রোডাকশনের জন্য খরচ হবে টোটাল অ্যামাউন্টই আপনার জন্য অ্যাডমিসেবল হবে। তাহলে আমাদের এগ্রিকালচারাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 44,200 মাইনাস হচ্ছে এক্সামটেড ইনকাম, that means it will comes to 35,200. Then coming to next head of income, that is income from business under section 45. আমাদের কেসে আমরা বলেছি এখানে ডিরেক্ট বিজনেস ইনকাম বলা ছিল না, টি এবং রাবার গার্ডেনের 40% করে আসবে। আর যে উনার একটা বিজনেস পারপাস কার্ড ছিল ওই কার্ড 1.5 লাখ টাকা বিক্রি করেছে যেটা রিটেন ডাউন ভ্যালু ছিল আপনার 20,000 টাকা, কস্ট ভ্যালু 1 লাখ এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 80,000। সেখান থেকে আমরা হিসাব করে দেখলাম যে উনার টোটাল গেন 1,30,000, সেখান থেকে ক্যাপিটাল গেন 50 বাদ দিলে রেভিনিউ ইনকাম ফ্রম সেল অফ মোটর কার আসবে 80,000। এখন এটা কিভাবে আসছে সেটার একটা আপনি অবশ্যই নোটস দিয়ে দিবেন। আমরা যেমন এখানে একটা নোটস দিয়েছি, নোট নাম্বার 1।
যে আমি একটু নিচের দিকে যাই, অবশ্যই নোট দিয়ে দিবেন। রেভিনিউ গেইন ফ্রম সেল অফ প্রাইস, এটা আপনি কিভাবে বের করেছেন সেটা আপনি একটু দিয়ে দিবেন। তো দুভাবে কম্পিটিশন করা যায়, আপনি যেভাবেই করেন কিভাবে অ্যামাউন্টটা এসেছে সেটা আপনি দেখাবেন। আর যদি নোটে না দেন তাহলে এখানে ম্যাথে ইনারে, এই যে ইনার পার্টে আপনি এখানে কম্পিটিশনটা দিয়ে দিবেন, বাট যেখানে দেন কম্পিটিশন দিবেন, হয় নোটে দেন কিংবা টপ অফ দি ম্যাথ দেন, যেখানে দেন দিয়ে দিয়েন আপনি কম্পিটিশন। সো আমরা যেটা দেখছি যে আমাদের টোটাল ট্যাক্সেবল বিজনেস ইনকাম আসছে 88,800। দেন কামিং টু ক্যাপিটাল গেইন। সো ক্যাপিটাল গেইনটা আমরা কিভাবে বের করব? সেলস প্রাইস মাইনাস কস্ট অফ অ্যাকুইজিশন, দ্যাট ইজ 50,000। আরেকটা জিনিস এখানে একটু বলে রাখি, যদি কোনো একটা অ্যাসেট ডিসপোজ করার সময় কোনো ধরনের আহ, আপনার কি বলে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট কিংবা আপনার ব্রোকারেজ কমিশন অথবা আদার্স কস্ট আপনি ইনকার করেন, কিংবা ওই অ্যাসেটটা আপনি ফার্দার ডেভেলপ করেন, ওই সমস্ত ডেভেলপমেন্ট কস্ট, প্রমোশনাল কস্ট, ব্রোকারেজ কস্ট কিন্তু কস্ট অফ অ্যাকুইজিশনের সাথে অ্যাড হবে। লেটস সে এই কার উনি 1,50,000 টাকায় বিক্রি করেন, যেটার কস্ট প্রাইস 1,00,000, বাট বিক্রি করার সময় উনি ব্রোকারেজকে কমিশন দেন 5,000 টাকা, তাহলে আমাদের কিন্তু ক্যাপিটাল গেইনটা হবে 45,000 টাকা। মনে থাকবে স্যাররা? ওকে, ফাইন। আচ্ছা, ক্যাপিটাল গেইনের ট্যাক্সের কথা আমি আপনাদেরকে বলেছি যে ক্যাপিটাল গেইনের ট্যাক্সের রেট কিন্তু দুটো রেট হয়। একটা হচ্ছে আপনি যদি অ্যাসেট অ্যাকুইজিশনের 5 বছরের মধ্যে ডিসপোজ করেন, তাহলে হচ্ছে ওই এন্টিটির জন্য যে রেগুলার রেট, এন্টিটি বলতে অ্যাপার্ট ফ্রম কোম্পানি, কোম্পানি ছাড়া অন্য এন্টিটি হলে ওই কোম্পানির যে রেগুলার রেট, ওই রেগুলার রেটে ট্যাক্স আসবে, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে স্ল্যাব রেটে আসবে। বাট এটা যদি অ্যাসেট অ্যাকুইজিশন থেকে 5 বছরের পরে ডিসপোজ করা হয়, তাহলে ক্যাপিটাল গেইনটা হবে রেগুলার রেট অথবা 15%, দুটোর মধ্যে যেটা লোয়ার হবে সেই রেটটাই হবে ক্যাপিটাল গেইনের ট্যাক্সের রেট। ওকে, এটা একটু মনে রাখেন, হ্যাঁ, ছোট ছোট ম্যাথ আসতে পারে আর কি। আচ্ছা, তারপরের পার্টে আমি একটু আসি, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, অনেকগুলো আইটেম ছিল। সো ইন্টারেস্ট অন ট্যাক্স এক্সামটেড গভর্নমেন্ট সিকিউরিটিজ, এটা আমরা প্রথমে লিখবো, পরে আবার যেহেতু এটা 6th শিডিউল অনুযায়ী এক্সামটেড আবার মাইনাস করে দিব। দেন ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ, একটু প্রেজেন্টেশনটা দেখবেন, আমি গ্রস আপ করেছি এবং একই সাথে এটা যে মিনিমাম ট্যাক্স সেটা আমি লিখেছি। ইন্টারেস্ট অন ডিভেঞ্চার গ্রস আপ করেছি এবং লিখেছি যে এটা মিনিমাম ট্যাক্সের ইনকাম। ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড, এটা এক্সামটেড ইনকাম, আমরা বাদ দিয়ে দিয়েছি। ইন্টারেস্ট অন সেভিংস সার্টিফিকেট ইন্টারেস্ট ইনকাম, এটা গ্রস আপ করা এবং মিনিমাম ট্যাক্সের ইনকাম। দেন ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, এটা গ্রস করা এবং এটাও কিন্তু আপনার কি ইনকাম, মিনিমাম ট্যাক্স ইনকাম, একটু মনে রাখেন, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ইন্টারেস্ট অন সঞ্চয়পত্র, আমাদের এখানে ছিল না। আপনার যদি সেভিং সার্টিফিকেটের কোনো ইন্টারেস্ট ইনকাম থেকে থাকে, সেটা কিন্তু মিনিমাম ফাইনাল ট্যাক্সের ইনকাম হবে। তো মিনিমাম ফাইনাল ট্যাক্সের ইনকাম যদি হয়, তাইলেও সেটা কিন্তু আপনি রিপোর্ট করবেন। আমার এখানে ছিল না, এই জন্য আমি রেড মার্ক করে এটা এডিশনালি অ্যাড করেছি। এই ম্যাথের জন্য আপনাদের আসলে এটা অ্যাড করার প্রয়োজন নাই, থাকলে অ্যাড করবেন। দেন ডিভিডেন্ড ফ্রম পাবলিক লিমিটেড কোম্পানি, ডিভিডেন্ড ইনকামটা আমরা গ্রস আপ করেছি এবং এটা মিনিমাম ট্যাক্সের ইনকাম আমরা লিখেছি। ডিপিএস এর ইন্টারেস্ট ইনকাম, এটা ডিরেক্টলি দিয়েছি এবং এটা মিনিমাম ট্যাক্সের ইনকাম, আমরা এটা রিপোর্ট করেছি। তাহলে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট ইন টুগেদার আসছে 33,900। দেন কামিং টু ইনকাম ফ্রম আদার সোর্স, এখানে দুটো সোর্স ছিল, একটা হচ্ছে রয়্যালটি আর একটা হচ্ছে অনারিয়াম অ্যাজ আ গেস্ট লেকচার, দুটো মিলে আমাদের ইনকাম ফ্রম আদার সোর্স হচ্ছে 75,000। তাইলে আমাদের যদি একটু দেখি টোটাল ট্যাক্সেবল ইনকাম, আমরা যদি 7টা হেড যোগ করে দেই, তাহলে আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকাম আসবে। তো আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকাম আসছে কত? 7,66,800। এটাকে কিন্তু আমরা তিনটা ভাগে ভাগ করে দিব। একটা হচ্ছে আমাদের মিনিমাম ট্যাক্সের ইনকাম, মিনিমাম ট্যাক্সের ইনকাম হচ্ছে আমাদের এই যে যে ইনকাম গুলি আছে, আমরা কিন্তু এটা এখানে নিয়ে আসব। আচ্ছা, আমি একটা জিনিস একটু কনফিউজ হয়ে যাচ্ছি, পোস্ট অফিসের যে ইন্টারেস্ট ইনকাম, এটা মিনিমাম ফাইনাল ট্যাক্সের ইনকাম কিনা আমি একটু দেখে আপনাদেরকে বলে দেই। একটা সেকেন্ড আমাকে একটু টাইম দিবেন, আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই। পোস্ট অফিসের ইন্টারেস্ট ইনকাম কোন সেকশন দিয়ে কাটে? 109 এর আশেপাশে কোন এক সেকশন দিয়ে এটা কাটবে। আমি একটা সেকেন্ড একটু দেখে বলি, ভুল ইনফরমেশন দেওয়া যাবে না, যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা কাজ।
105 না? আমার মনে হয় না এটা মিনিমাম ট্যাক্সের ইনকাম, তারপর আমি না 103 105 এই যে পোস্ট অফিস সঞ্চয় ব্যাংকে রক্ষিত অর্থ সুদ হইতে প্রাপ্ত আয়ের উপর উৎসে কর করতে হবে, এটা হচ্ছে 103। মিনিমাম ট্যাক্স কোথায় আছে? 163 কোথায় আছে? 163। এখন দেখবো যে 163-তে লিস্টে দেখবো 103টা মিনিমাম ট্যাক্স কিনা। 103 নাই, সলিউশন ঠিকই ছিল। সরি, একটু কারেকশন নেবেন। পোস্ট অফিস সেভিংস এর পোস্ট অফিসের যে ইন্টারেস্ট ইনকাম, এটার উপরে যে ট্যাক্সটা কাটছে, এটা না তো মিনিমাম ফাইনাল ট্যাক্স না মিনিমাম ট্যাক্স, এটা কি রেগুলার ইনকাম। এটা কি রেগুলার ইনকাম। হ্যাঁ, আমি কিন্তু দলিল দেখিয়ে দিলাম, এই যে দেখেন, এই যে এখানে কিন্তু 103 এর কথা বলা নেই। আবার এটা মিনিমাম ফাইনাল ট্যাক্সও না। তো যাই হোক, আমাদের এখানে যে টোটাল ইনকাম আসছে 7,66,800, এখান থেকে আমি যদি একটু দেখাই, মিনিমাম ট্যাক্সের ইনকাম ছিল আমাদের এই যে ডিভিডেন্ড ইনকাম, দেন হচ্ছে আমাদের সেভিং সার্টিফিকেটের ইনকাম। আমি মনে হয় একটা নিই নাই, এখানে মনে হয় একটা ইনকাম অ্যাড হয় নাই, এইটাও আসে না, এটা আসছে। এই যে, ঠিক আছে, তাহলে আমাদের মিনিমাম ট্যাক্সের ইনকাম হচ্ছে 28,000, মিনিমাম ফাইনাল ট্যাক্সের ইনকাম হচ্ছে সঞ্চয়পত্র যদি কিছু থাকে আর কি। আমাদের এই কেজে ছিল না, বাট আমি বোঝার জন্য এখানে নিয়েছি। আর বাকি যেটা 7,33,000, এটা হচ্ছে রেগুলার ইনকাম। সো এবার আমি একটু যদি আমার ইনভেস্টমেন্ট রিবেট আপনি চাইলে পরেও কম্পিটিশন করতে পারেন, আমরা আগেই রিবেটের কম্পিটিশনটা দেখাচ্ছি। রিবেটটা কি হবে আমাদের, এই যে ট্যাক্সেবল রেগুলার ট্যাক্সেবল ইনকাম, এই ট্যাক্সেবল ইনকামের 3% অথবা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের 15%। সো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কোথায়, আমরা একটা নোট করেছি, নোট নাম্বার 2। অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট আমাদের কোথায় কোথায় ছিল? এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন ইন প্রভিডেন্ট ফান্ড। সো এমপ্লয়ারের প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউশন কত? 14,400, তাই না? এই যে এমপ্লয়ার কন্ট্রিবিউশন। সো এমপ্লয়ি এমপ্লয়ার দুজনেরই কন্ট্রিবিউশনটা আমাদের অ্যালাউয়েবল ইনভেস্টমেন্টে আসবে 28,800, 14,400 ইন্টু 2। দেন ওন লাইফ ইন্স্যুরেন্স, স্পাউস লাইফ ইন্স্যুরেন্স, আর একটা হচ্ছে পারচেস অফ সেভিং সার্টিফিকেট, এটা কত? 66,800। তাহলে আমাদের ইনভেস্টমেন্ট রিবেটটা কি হচ্ছে, এই অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের কত পার্সেন্ট নিব? 15%। অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের 15%, অথবা এই যে আমরা ট্যাক্সেবল ইনকাম এনেছি, রেগুলার ট্যাক্সেবল ইনকাম, রেগুলার ট্যাক্সেবল ইনকামের 3%, অথবা 10 লাখ। এই তিনটার মধ্যে লোয়ার কত? লোয়ার কত? 10,020 টাকা। তাহলে আমাদের ইনভেস্টমেন্ট রিবেট আসবে 10,020। এবার আমরা একটু ট্যাক্স কম্পিটিশনটা করে নিই। আমাদের ট্যাক্সটা এই যে 7,33,000 প্লাস 28,000, টোটাল কত? 7,61,800 উপর আমরা স্ল্যাব রেটে আনবো। জসিমউদ্দিন যেহেতু মেইন, প্রথম 3.5 লাখ টাকা পর্যন্ত জিরো, তারপর 1 লাখের উপর 5%, এরপরে 3 লাখের উপর 10%, এরপরে রিমেইনিং 11,800 উপর 15%। তার মানে আমাদের রেগুলার এবং মিনিমাম ট্যাক্সের উপর স্ল্যাব রেটে আসছে 36,770। আর বাকি যেটা আছে 5,000, এটার উপর ট্যাক্স কত রেটে কাটা আছে? 10% রেটে 500 টাকা ট্যাক্স কাটা থাকবে, তাই না? তাহলে ওনার টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 7,66,800, এটার উপর গ্রস ট্যাক্স আসছে 37,270। এখান থেকে আমরা বাদ দিব কি? ট্যাক্স রিবেট। রিবেট কত? ওনার 10,020 টাকা। তাহলে ওনার গ্রস ট্যাক্স পেয়েবল কত? 26,750। এটার সাথে আমরা কম্পেয়ার করব ওনার মিনিমাম ট্যাক্স। সো মিনিমাম ট্যাক্স আসলে আমরা জানি তিনটা হয়, একটা হচ্ছে ফাইন্যান্স অ্যাক্ট অনুযায়ী, আমাদের ইন্ডিভিজুয়াল এবং কি বলে পার্টনারশিপ ফার্মের রেসিডেন্স অনুযায়ী ওদের একটা মিনিমাম ট্যাক্স হয়। ঢাকা চিটাং সিটি কর্পোরেশনে থাকলে মিনিমাম ট্যাক্স হচ্ছে 5,000, যদি উনার ইনকাম ট্যাক্স লিমিট এক্সিড করে। সো এখানে উনার মিনিমাম ট্যাক্স হচ্ছে ফাইন্যান্স অ্যাক্ট অনুযায়ী 5,000। আর একটা হচ্ছে মিনিমাম ট্যাক্স এক্সপায়ার 163(2) দ্বারা, ওই যে উনার এই যে আমরা ট্যাক্স কাটা আছে না, কোথায় কোথায় ট্যাক্স কাটা আছে, এই যে দেখেন, ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ এর এখানে ট্যাক্স কাটা আছে 6,000, এখানে ট্যাক্স কাটা আছে উনার কত টাকা? 350 টাকা। এখানে ট্যাক্স কাটা আছে 750 টাকা। তারপরে এখানে ট্যাক্স কাটা আছে উনার 200 টাকা। এখানে ট্যাক্স কাটা আছে 90 টাকা। সব মিলিয়ে কিন্তু উনার 2,000 টাকার ট্যাক্স কাটা আছে। তাহলে উনার কিন্তু এই দিকেও দুটো মিনিমাম ট্যাক্স আছে। এই দুটো মিনিমাম ট্যাক্সের মধ্যে হায়ার কোনটা?
5,000, তাহলে ওনার গ্রস জেনারেল গ্রস ট্যাক্স হচ্ছে 26,000, মিনিমাম ট্যাক্স হচ্ছে 5,000। এই দুটোর মধ্যে হায়ার কিন্তু ওনার রেগুলার ট্যাক্সটাই। তাহলে ওনার জন্য নেট ট্যাক্স পেয়েবল হচ্ছে 26,750। বাট রিটার্নে সাথে কিন্তু উনি 26,750 দিতে হবে না, যে 2,000 টাকা জমা দেওয়া আছে ওটা বাদ দিয়ে উনি রিটার্নের সাথে দিবে 24,750 টাকা। আপনারা কি ক্লিয়ার? ফাইনাল ট্যাক্স আমি কি এখানে আনি নাই? আছে, এই যে আছে। এই 500 টাকা হচ্ছে সঞ্চয়পত্রটা। এটি কিন্তু আপনাদের কোশ্চেনে না, আপনারা অ্যাড করে নিয়েন। হ্যাঁ, ঠিক আছে, ওটা আমরা নিয়ে আসছি, সঞ্চয়পত্রটা নিয়ে আসছি। So, এই হলো আপনাদের মোটামুটি সলিউশন। তো আই হোপ যে আপনারা একটু ভালো করে দেখবেন, আপনারা আপনাদের সুবিধা মতো করে প্রেজেন্টেশন করতে পারেন। বাট আমি হলে ধরেন এইভাবে প্রেজেন্টেশনটা করতাম। তো আজকে আমার সময় শেষ, আমরা নেক্সট দিন ভ্যাট নিয়ে পড়বো। নেক্সট ক্লাসে আমরা স্যার লস ক্যারি ফরওয়ার্ড একটা চ্যাপ্টার আছে এখানে। লস ক্যারি ফরওয়ার্ডে এখন খুবই স্ট্রেট ফরওয়ার্ড আমার মনে হয় একটা আচ্ছা, তাইলে নেক্সট ক্লাসে আমরা লস ক্যারি ফরওয়ার্ড পড়বো, জান। জি জি ঠিক আছে স্যার। তারপরের ক্লাসে আমরা হচ্ছে ভ্যাট নিয়ে পড়বো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।